রাইট আপ যেটা ছিল সেটা দেখছি, দেখে দেন হচ্ছে কি ওইটার রিপ্লাইটাও আমি মেসেজ ইমেলে দিয়ে দিয়েছি। ইমেলে দেখবেন যে ওয়ার্ড গুলো আমি বোল্ড করে দিছি বা স্টার চিহ্ন দিয়ে রাখছি, ধরে নিবেন ওই জায়গাগুলোতে আপনার সমস্যা ছিল। এবং লাস্টে আমি একটা কমেন্টও দিয়ে দিয়েছি যে সুপার রাইটিং বা এক্সিলেন্ট রাইটিং, ভেরি গুড বা ওয়ার্ক অন ইউর গ্রামার। হ্যাঁ, ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, রাইটিং এর মধ্যে প্রেজেন্টেশন না অনেক বড় একটা ব্যাপার। আপনি ওয়ার্ডে লেখেন বা খাতায় লেখেন, এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার। আমি আপনাদেরকে একটা রাইটিং এর স্যাম্পল দেখা একজন পাঠাইছেন খুব সুন্দর করে, আমি একটু খুঁজতে হবে জিনিসটা কে পাঠাইছিলেন। আচ্ছা, কে আমাকে ওয়ার্ড গুলো লিখে পাঠাইছিলেন? উপরে ওয়ার্ড গুলো লেখা ছিল, কেউ কি বলতে পারবেন? উপরে ওয়ার্ড গুলো লেখা ছিল, একটু দেখি, আমি একটু হোল্ড করেন। আচ্ছা, মোহাইমিন ফাহিম ভাইয়া দেখছেন মাত্র মেলটা। আচ্ছা, একটাই আপাতত দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন, আমি মেলটা ওপেন করে নেই। যাই হোক, আমি আপনাদেরকে আপাতত একটাই দেখাই। খেয়াল করেন, যিনি এই পার্টটা লিখেছেন যে ট্রাভেলিং প্রোভাইডস মোর নলেজ দেন হিস্ট্রি বুকস। হ্যাঁ, ফার্স্ট অফ অল যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে কি আমাদের টাইটেলটা একটু কনসাইজ রাখতে হবে, যতটুকু কনসাইজ রাখতে পারবো ততটুকু বেটার, এবং আপনার প্রেজেন্টেশনটাও খুব সুন্দর হলে ভালো লাগে। আচ্ছা, যখন এরকম একটা হেডিং দিবেন, হেডিং এর নিচে একটা আন্ডারলাইন করলে ইট লুকস গুড, কারণ প্রেজেন্টেশনে কিছু মার্কস থাকে। আচ্ছা, ঠিক আছে, গেল। এরপর দেখেন উনি কিন্তু মোটামুটি যতগুলো ওয়ার্ড ইউজ করছে সবগুলো ওয়ার্ডের নিচে কিন্তু একটা একটা করে আন্ডারলাইন করছে। আমি অনেকের রাইটিং পাইছি যাদের ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা ছিল না। সো আন্ডারলাইন করতে যদি ভুলে যান তাহলে কিন্তু সেখানে অনেক মার্ক কেটে যাবে। এটা একটা গেল। তারপর আমি সবসময় বলছি যে কোনো রাইট আপ উইদাউট এনি প্যারাগ্রাফ, যে কোনো রাইট আপে 3টা আপনার প্যারা দিতে হবে। আপনি এখানে প্যারা দিয়েছেন 2টা, এখানে আপনি প্যারা দিয়েছেন 2টা, তো অ্যাটলিস্ট আপনাকে 3টা প্যারা করতে হইতো। সো 2টা প্যারা দিয়ে আসলে লিখে খুব ভালো হয় নাই, মানে জিনিসটা দেখতে লুকস অড। অ্যাটলিস্ট স্যাররা যদি এইসব প্রেজেন্টেশনে মার্ক ধরে তাহলে আপনার 1-2 মার্ক কিন্তু কেটে ফেলবে। সেখান থেকে এই পার্টিকুলার রাইট আপটা থেকে লার্নিং পয়েন্ট 3টা। ফার্স্ট অফ অল, যখন আপনি টাইটেলটা দিবেন অবশ্যই টাইটেলটা একটু কনসাইজ বা ছোট হইতে হবে, ঠিক আছে? যেমন আপনি এখানে লিখতে পারতেন ট্রাভেলিং ভার্সেস রিডিং বুকস। ট্রাভেলিং ভার্সেস রিডিং বুকস, এতটুকু শেষ। আপনি যদি ট্রাভেলিং প্রোভাইডস মোর নলেজ দেন হিস্ট্রি বুকস, এটা অনেক সময় একটা আর্টিকেলের একটা হেডিং মনে হচ্ছে, কিন্তু এটা আপনার একটা রাইট আপ বা একটা এসে। তো এসের টাইটেলটা যতটুকু পারেন কনসাইজ করার চেষ্টা করবেন, তাহলে প্রেজেন্টেশনটা সুন্দর হয়। এখানে যে আপনার খুব একটা বেশি নাম্বার কাটবে তা না, বাট আপনার যদি কনসাইজ হয় তাহলে একটু 1-2 নাম্বার বেশি পাওয়ার সুযোগ থাকে। তারপর আপনি যখন প্রত্যেকটা ওয়ার্ড লিখবেন, যেসব ওয়ার্ড ইউজ করতেছেন তার নিচে আন্ডারলাইন করবেন এক, এবং অ্যাটলিস্ট 3টা প্যারা করবেন। আমি কিন্তু প্যারাগ্রাফের কথা বলি নাই, 3টা প্যারার কথা বলছি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমি ওনার বেশ কিছু লেখাতে কিছু ভুল ধরছিলাম, যেমন এখানে পেজেস,
এটা আমি বোল্ড করে দিছি, এটা বোল্ড করে দিছি, তারপর দেখেন এখানে স্টার চিহ্ন দিছি, তার মানে এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো ঝামেলা ছিল। তারপর এখানে ইজিয়ার লিখছি, এখানে মোর ইজি লিখছিল, মোর ইজি থেকে ইজিয়ার লেখাটা গুড। তবে ইফ আই ওয়ান্ট টু নো অ্যাবাউট, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ঝামেলা ছিল, ওই জন্য আমি কেটে স্টার চিহ্ন দিয়ে রাখছি। তো প্রত্যেকটা জিনিস আমি দাগায় দিছি এবং লাস্ট টাইমে একটা সাজেশন দিছি, ওয়ার্ক অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের ইউসেজ গুলোতে ভুল হচ্ছে। তো যারা যারা আমাকে লেখাগুলো পাঠাইছেন আমি প্রত্যেকজনেরই এরকম ভুল ধরাই দিছি এবং লাস্টে একটা সাজেশন দিছি। বাট আনফরচুনেটলি আপনারা খুব একটা বেশি লেখা পাঠান নাই, খুব কম লেখা পাঠাইছেন। আমি বেশি একজনের পাইনি, 7-8 জনের থিমেটিক রাইট আপ পাইছি আর 3-4 জনের আর্গুমেন্টারি রাইট আপটা পাইছি। সো আপনারা যদি আমাকে রাইট আপ পাঠান তাহলে এটা আপনাদের জন্যই আসলে ভালো, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা কারা কারা লেকচার 7টা পড়ছেন পুরোটুকু একটু আপনাদের হাতটা রেজ করেন তো আমি দেখি কারা কারা শেষ করছেন। অনিন্দিতা আপু করছেন, 2 পার্টিসিপেন্ট 3 জন লেকচার 7টা পুরাটা দেখছে আর বাকি কেউই দেখে নাই, কিন্তু আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে দেখতে। ওকে, 3-4 জন 5 জনের মতো হাত তুলেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যেহেতু আপনারা, হ্যাঁ ভাইয়া একটা নতুন আর্গুমেন্টেটিভ রাইটিং দিয়ে দাও। আর্গুমেন্টারি রাইটিং না না, টপিকটা হচ্ছে the students of 0607 are not so attentive in the class and in homework. Are you in favor or against it? আচ্ছা, কারণ কি ভাই আমি আপনাদেরকে বলি, আমার এই আপনাদের রাইট আপ গুলো সরাসরি হার্ড কপি দেখাটা আমার জন্য যতটা ইজি, সফট কপির দেখাটা কিন্তু টাফ, কারণ প্রত্যেকটা সফট কপি আমার কপি পেস্ট করা লাগে, মেইল ওপেন করা লাগে, দেখা লাগে। সো আমি কিন্তু আপনাদের জন্য পেইনটা নিতেছি। সো আপনারা যদি অল্পটুকু পেইন না নেন তাহলে আসলে আপনাদের খুব একটা অগ্রগতি হবে না। হ্যাঁ, তো আমি যদি আপনাদের জন্য পেন নিতে পারি আপনাদের আসলে হালকা পাতলা কিছু একটু কাজ করা উচিত। এবং আপনারা আসলে খুব একটা বেশি হোমওয়ার্ক করেন, অল্প কিছু মানুষ আছে যেমন যারা রাইসুল ভাই, অনিন্দিতা আপু, তারপর হচ্ছে মাসুদ রানা ভাইরা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করে এবং আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে ওনারাই ভালো করছে ইনশাআল্লাহ। ভাইয়া আমার উদাহরণ দিয়ে না, আমি এসডব্লিউ করি নাই, সরি। না, আপনি অ্যাট লিস্ট ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন সেটা বলুন। এটার জন্য আমি ভেরি সরি, মানে আমার বাসায় এত ঝামেলার জন্য আমি পাঠাইতেই পারি না। আজকে আমার মনে পড়ছে যে হোমওয়ার্ক ছিল, সরি ভাই, আই এম রিয়েলি সরি। আচ্ছা, কোনো সমস্যা নেই, বাট অ্যাট লিস্ট পরের বার থেকে ট্রাই করবেন যে যাতে হোমওয়ার্ক গুলো আমরা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাসটা আমাদের শুরু হচ্ছে হলে গিয়ে কন্ডিশনাল দিয়ে। হ্যাঁ, যেহেতু আপনাদের আবার কন্ডিশন অল্প কয়েকজন মানুষই দেখতেন তো আমার আবার রিপিট করতে হচ্ছে। আচ্ছা, কন্ডিশনাল হচ্ছে মেইনলি 4 টাইপের, এছাড়া আমরা আরেকটা পার্ট দেখবো, এটা হচ্ছে মিক্স টাইপ বা 5 নম্বর যেটা, এটা আমরা একটা অনলাইন পোর্টাল থেকে দেখবো। আপাতত আমরা লেকচার থেকে এই 3টা পার্ট দেখবো, 0, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। আচ্ছা, তো এই জিনিসগুলো কি কি? জিরো কন্ডিশনালটা হচ্ছে যেটা সাধারণত জেনারেল ট্রুথ বা কমন সেন্স বা ইউনিভার্সাল ট্রুথ না, এবং এটা মোস্ট প্রবাবলি ট্রু হবে এবং মোস্ট অফ দ্য কেসেস এটা ট্রু এবং এটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, টাইপ 1টা অনিন্দিতা আপু কি কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করছেন। না না ভাইয়া, ওই যে আগে ছিল যে আমি জি ওকে ফাইন। আচ্ছা, টাইপ 1টা কি আপনারা জাস্ট এখান থেকে দেখেন এক্সাম্পল গুলো, আমাদের মেন লার্নিং পয়েন্ট। এক্সাম্পল গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের আসলে কোনটা রিয়েল কন্ডিশন কোনটা আনরিয়েল কন্ডিশন সেটা মনে রাখার দরকার হবে না। জাস্ট জিরো কন্ডিশনটা মনে রাখবেন যেটা ইউনিভার্সাল ট্রুথ এবং কমন সেন্স যেগুলো। টাইপ 1টা কি? এ পসিবল কন্ডিশন এন্ড ইট ইজ প্রবাবল রেজাল্ট। মানে কি, যেমন আমি যদি বলি তুমি যদি ভালো মতো লেখাপড়া করো তাহলে তুমি পাস করবে, এটা তো অবভিয়াসলি একটা প্রবাবিলিটি যে হ্যাঁ তুমি ভালো মতো যদি করো তুমি পাস করবে। বাট তার মানে এই না যদি পাস করবাই, অনেকে আছে যারা একটু দেখা যায় মেধা কম, অনেক লেখাপড়া করেও পাস করতে পারে না, বাট প্রবাবিলিটি হাই হচ্ছে পাস করার। সো এইসব ক্ষেত্রে আমরা টাইপ 1 ইউজ করি। এটার ক্লজ দুটো কি কি? ইফ ক্লজে থাকে সিম্পল প্রেজেন্ট আর মেইন ক্লজে থাকে সিম্পল ফিউচার। তো এটা আমরা দেখবো, এক্সাম্পল গুলা দেখবো। টাইপ 2টা কি? এ হাইপোথেটিক্যাল কন্ডিশন এন্ড ইট ইজ ইটস প্রবাবল রেজাল্ট এ সিচুয়েশন দ্যাট ইজ আনরিয়েল। আচ্ছা, এখানে বলছে হাইপোথেটিক্যাল বা একটা অ্যাজাম্পশনের কথা বলতেছে, যদি তুমি এরকম করতা তাহলে ওরকম হইতো, মানে কিন্তু এটা আসলে এখন হওয়ার কোনো চান্সেস নাই, তুমি করোও নাই হবেও না। বলছে তুমি যদি করতা তাহলে তুমি এই জিনিসটা পেতা, তুমি যদি লেখাপড়া করতা তাহলে তুমি পাস করতা।
তো এই জিনিসটা দেখেন হাইপোথেটিক্যাল, এটা অ্যাজাম্পশন বলতেছে, কিন্তু কন্ডিশনটা কিন্তু আনরিয়েল, মানে হবে না কখনো। তো ওইসব ক্ষেত্রে আমি কি ইউজ করব, সিম্পল পাস্ট ইফ ক্লজের সাথে, এবং মেইন ক্লজের সাথে হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল অর প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্ডিশনাল। এগুলোর এক্সাম্পল গুলো দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। জাস্ট আপাতত স্ট্রাকচারটা দেখি। টাইপ 3 টা কি, an unreal past condition and its probable result in the past। আচ্ছা দেখেন, এতক্ষণ আমরা দেখতেছিলাম যে পাস্টে যদি তুমি কোনো কাজ করতা টাইপ 2 তে, তাহলে প্রেজেন্টে তুমি কিছু একটা পাইতা। আর টাইপ 3 টা হচ্ছে তুমি পাস্টে কিছু করো নাই দেখে পাস্টে কিছু পাও নাই, বা পাস্টে যদি কিছু একটা করতে তাহলে পাস্টেই কিছু পেতা। সো দেখেন, ফার্স্টে ছিল প্রেজেন্ট প্রেজেন্ট, দেন হচ্ছে পাস্ট প্রেজেন্ট, আর এখন পাস্ট পাস্ট। সো টাইপ 3 টা হচ্ছে পাস্ট এবং পারফেক্ট কন্ডিশনাল। তো এখন আমরা এক্সাম্পল গুলা দেখবো, এক্সাম্পল গুলা দেখলে ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার হবে। তোমরা নামি দেখেন, খেয়াল করেন, দ্য জিরো কন্ডিশনাল মানে কি, জেনারেল ট্রুথ যেটা, ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট। ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট মানে কি, বৃষ্টি হইলে ঘাস তো ভিজে যাবে, এটাই তো ব্যাপার। ইফ মেসি প্লেস বার্সেলোনা উইন্স, ইফ মেসি প্লেস বার্সেলোনা উইন্স মানে কি, সাধারণত মেসি যখনই খেলে বার্সেলোনা জিতে। কমন একটা ট্রুথের কথা বললাম, বাট তার মানে এই না যে সব সময় হবে, বাট মোস্ট অফ দ্য কেসেসে বা 99% কেসেসে এই জিনিসটা হয়। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তারপর আবার কি বললাম, যে ইফ ইট স্নোজ it gets wet but it gets white all over the country. If it snows it gets white all over the country মানে যদি তুষারপাত হয় সবকিছু মাঠঘাট তুষারে ঢেকে যায়, এটা বোঝাচ্ছে। তো জিরো কন্ডিশনাল হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা কমন সেন্স। আচ্ছা টাইপ 1 কন্ডিশনালটা কি, এটা হচ্ছে তুমি যদি এখন কোনো কাজ না করো, প্রেজেন্টে যদি কোনো কিছু কাজ না করো, তাহলে প্রবাবিলিটিটা কি হইতে পারে বা কি হবে না সেটা। প্রেজেন্ট প্রেজেন্ট কিভাবে দেখতেছি, ইফ ইউ ডোন্ট হারি মানে কি, তুমি যদি এখন দ্রুত কাজ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন। এই জিনিসটা হচ্ছে ফিউচার সিম্পলে চলে যাচ্ছে, প্রেজেন্ট আমি ভুল বলছি। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে গিয়ে তুমি এখন যদি কিছু না করো বা এখন যদি কিছু করো, তাহলে ফিউচারে বা সামনে তুমি কিছু একটা রিসিভ করবা বা কিছুটা রিসিভ করতে পারবা না। মানে কি, এটা একটা রিয়েলিটি, এটা একটা রিয়েলিটি, তোমাকে একটা কন্ডিশন দিচ্ছে, তুমি যদি করো তাহলে তুমি এটা পাবা, মানে প্রবাবিলিটি ইজ ভেরি হাই। প্রথমটা ছিল যে 100% যে তোমার এটা হবেই, আর এটা হচ্ছে একটা প্রবাবিলিটি বলতেছে তোমার এটা হওয়ার চান্সেস আর ভেরি হাই। ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল দ্য এক্সাম, ইফ ইউ ডোন্ট রান ফাস্ট ইউ উইল নট ক্যাচ দ্য বাস। সো এগুলো হচ্ছে টাইপ 1 কন্ডিশনাল। সো মনে রাখবেন, ইফ ক্লজের সাথে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, পরের পার্টটা হয়ে যাচ্ছে ফিউচার সিম্পল। এভাবে মনে রাখবেন এক্সাম্পল দিয়ে, নট হাইপোথেটিক্যাল কন্ডিশন কোনটা রিয়েল কোনটা আনরিয়েল এভাবে মনে রাখার দরকার নাই, মনে রাখতে পারবেন না। আচ্ছা টাইপ 2 কন্ডিশন কি ছিল, এটা বলছিল যে তুমি যদি পাস্টে কোন একটা কাজ করতা বা যদি না করতা, তাহলে বর্তমানে কি হইতে পারতো, কিন্তু টোটাল কন্ডিশনটাই কিন্তু আনরিয়েল, মানে তুমি করো নাই বা করতে চাও নাই। এখানে কি, ইফ ইউ ওয়েন্ট টু বেড আর্লিয়ার ইউ উড নট বি সো টায়ার্ড মানে তুমি কিন্তু বেডে যাও নাই, আসল কথা এটা হচ্ছে রিয়েলিটি হচ্ছে তুমি যাও নাই, এজন্য তুমি টায়ার্ড। এজন্যই বলতেছে ইফ ইউ ওয়েন্ট টু বেড আর্লিয়ার ইউ উড নট বি সো টায়ার্ড, ইফ ইউ স্টাডিড হার্ড ইউ উড পাস দ্য এক্সাম মানে কি, সে স্টাডি করে নাই আসলে ফেল করছে, এই জন্য বলছে if you studied hard you would pass the exam. ওকে আচ্ছা তার মানে কি, এখানে যদি past simple থাকে পরের পার্টে হবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট সিম্পল এবং would। মাউস দিয়ে লিখতেছি যেন বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু এটা হবে would, মানে এখানে যদি past simple থাকে তাহলে পরের পার্টে would যুক্ত হবে মেইন ভার্ব বা ক্লজের সাথে। গেল। আচ্ছা টাইপ 3 কন্ডিশনালটি কি, এটাও আরো বেশি ইজি, দুইটাই পাস্টে। ফার্স্টে কি হ্যাড যুক্ত বা ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হচ্ছে, ইফ এর সাথে দেখেন পাস্ট পারফেক্ট হচ্ছে, এই জন্য পরের পার্টে উড হ্যাভ হচ্ছে, উড হ্যাভ। টাইপ 2 তে কি ছিল, পাস্ট সিম্পলের কারণে শুধু উড যুক্ত হচ্ছিল, আর টাইপ 3 তে যুক্ত হচ্ছে পাস্ট পারফেক্টের জন্য উড হ্যাভ। তার মানে কি দুইটাই আনরিয়েল, বাট একটা হচ্ছে পাস্টে একটা প্রেজেন্টে, আর একটা হচ্ছে দুইটাই পাস্টে। জাস্ট এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, ইফ ইউ হ্যাড studied harder you would have passed the exam, if you had slept earlier you wouldn't have been so tired। ঠিক আছে, সো এই জিনিসগুলা ইজি, জাস্ট এক্সাম্পল দিয়ে মনে রাখলেই হবে।
এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে বলেন? ভাইয়া কনফিউশন নেই। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে মিক্স টাইপ কন্ডিশনালটা আসলে একটু আর কি আপনাদের লেকচারে যেটা দেওয়া আছে এটা খুব বেশি আর কি ঠিকমতো বা সুন্দরভাবে গুছানো নাই। আমি আপনাদেরকে একটু গুগলের থেকে বের করে একটা টপিক থেকে দেখাবো যেখানে খুব সুন্দরভাবে দেখানো আছে। আমি বের করে রাখছি অলরেডি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, খেয়াল করেন মিক্সড কন্ডিশনাল, তাই না? মিক্সড কন্ডিশনালটা কি লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? রাইট, ওকে, ফাইন। আচ্ছা, মিক্সড কন্ডিশনাল কি? It is possible for two parts of conditional sentences to refer to different times and the resulting sentence is a mixed conditional. আচ্ছা, দেখেন এতক্ষণ ধরে আমরা যেটা দেখতেছিলাম কি ছিল, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে থাকতেছে, প্রেজেন্টে কোনো কিছু বললে ফিউচারে যাচ্ছে, পাস্টে কোনো কথা বললে প্রেজেন্টের একটা প্রবাবল রেজাল্ট বলতেছে, আবার পাস্টের কোনো প্রবাবল রেজাল্টের জন্য পাস্টে সেটা রইতেছে। এটা ছিল একদম বেসিক, একদম বেস রুলস। কিন্তু এগুলা মাঝে মাঝে কিছু সময় না অল্টারনেটিভ হয়ে যায় বা বিচ্যুতি ঘটে। বিচ্যুতি ঘটে কি হয়, আপনি বলেন আগের সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে বললেও পরের সেন্টেন্সটা অনেক সময় প্রেজেন্টে হয়ে যায়, অনেক সময় পাস্ট সিম্পলে বললে পরের পার্টটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। তো কিছু ঝামেলা বা কিছু কনফিউশন ক্রিয়েট হয়। এই কনফিউশন গুলো যদি ক্রিয়েট না হয়, এই জিনিসগুলো আমরা এখন দেখবো। তো কি কি দেখতে পারি আমরা? ফার্স্টে যাই, present result of a past condition, present result of a past condition। খেয়াল করবেন, in this type of mixed conditional sentence the tense in the if clause is the past perfect and the tense in the main clause is present conditional। আচ্ছা বলেন তো, if clause এর সাথে যদি past perfect থাকতো তাহলে আমরা কি শিখছি? পরের পার্টে কি হয়, কে বলতে পারবেন? would have, would have, great, very good, would have, very good, তাই না? মানে পাস্ট কিন্তু পারফেক্ট দেখেন এখানে কন্ডিশনাল হবে। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে কিন্তু বলতেছে যে না, এখানে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল দিব। কিভাবে কি করব? if plus past perfect present conditional, if this thing had happened that thing would happen। আমরা কিছু एग्जांपल দেখি। as all in conditional sentences the order in the clauses is not fixed, you may have to rearrange the pronouns blah 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 একটা কথা বলছে। এখানে খেয়াল করেন কি বলছে, if I had worked harder at school, তাই না? এখন পরের পার্টে যেটা had worked যদি বলছে তাহলে পরের পার্টে তাহলে would have হওয়া উচিত, বা I would have got a better job now। এটা বলা উচিত না যে I would have got a better job। তাহলে কি হইতো, নরমালি যদি চিন্তা করি তাহলে কি হইতো, I would have gotten a better job now। নরমালি তো আমরা যেটা শিখছি টাইপ 3 থেকে এরকমই তো কিছু একটা হওয়া উচিত, তাই না? রাইট, এতটুকু তো বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ জি। এরকম কিছু একটা হওয়ার কথা। কিন্তু দেখেন এখানে কি হয়েছে, I would have a better job now। কারণ কি, আমাদের কিন্তু মিক্সড কন্ডিশনাল এই মাত্র আমরা শিখে আসছি যে পাস্টের কোনো ঘটনার জন্য বর্তমানে যদি কোনো রেজাল্ট রিয়েলিটিতে আসে, রিয়েলিটিতে যদি এখন কোন বর্তমানে কোনো কথা বলে তখন আমি প্রেজেন্ট কন্ডিশনালে রাখতে হবে। দেখেন I would have a better job now মানে কি বর্তমানের কথা বলতেছে। নরমালি কি হয়, if I had worked harder I would have gotten a better job। তাহলে কি পাস্টের কথাই চলে যেত, পাস্ট পারফেক্টের জন্য পাস্টের কথাই চলে যাচ্ছে। কিন্তু বর্তমানের কথা আমি এখন বলতেছি, যদি if I had worked harder at school, আমার বর্তমানে কোনো একটা জব থাকতো। আমি যখন থার্ড কন্ডিশনাল পড়তেছিলাম তখন দুইটাই কিন্তু আমার পাস্টে ছিল, কিন্তু এটা কি হয়েছে, একটা পাস্টে আর একটা কিন্তু প্রেজেন্টে চলে আসছে। দুইটার মধ্যে ডিফারেন্স কি বুঝা গেছে? টাইপ 3 কন্ডিশনাল আর মিক্স কন্ডিশনালের মধ্যে ডিফারেন্সটা হ্যাঁ, খুবই ক্লিশে একটা পার্থক্য, মানে আবার একটু প্যারাফ্রেজ রিফ্রেশ করে আবার একটু বলেন। বলতেছি। আমরা যখন টাইপ 3 কন্ডিশনাল দেখতেছিলাম, হ্যাঁ, তখন কি হচ্ছে হলো, মনে করেন পাস্ট, রাইট? নরমালি যখন আমি এই দুইটা সেন্টেন্স দেখতেছি, if I had worked harder at school মানে কি, মনে করেন এই পার্টে পাস্ট পারফেক্টে if I had worked harder at school
I would have gotten a better job, মনে করেন নাওটা নাই, নাওটা বাদ, I would have gotten a better job মানে কি এই পার্টের কথা বলতেছি, দুইটাই কিন্তু পাস্টের রেজাল্ট। কিন্তু আমি বলতেছি যে না, আমি যদি আগে ভালো মতো কাজ করতাম আমার এখন বর্তমানে একটা ভালো জব থাকতো, তখন কি হচ্ছে নাও আসতেছে একটা, এই যে নাওটার কারণে কিন্তু প্রেজেন্টে, সো প্রেজেন্ট থাকার কারণে তখন আমি আই উড হ্যাভ গটেন না বলে আই উড হ্যাভ আ বেটার জব বা আই উড গেট আ বেটার জব নাও, এই জিনিসটা বলছি প্রেজেন্ট কন্ডিশনালে নিয়ে, মানে কি বর্তমানের সেকেন্ড ক্লজটা আমার আসলে প্রেজেন্টে আছে। আমরা থার্ড কন্ডিশনালি দেখছিলাম দুইটাই পাস্টে, কিন্তু এখন একটা পাস্ট পারফেক্ট আর একটা প্রেজেন্ট সিম্পল। এখন কি বোঝা গেছে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, মিক্সড কন্ডিশনাল কেন বলতেছি? হ্যাঁ ভাইয়া মিক্সড, মানে এই প্রেজেন্ট জি ভাইয়া। এখন আর মিক্সড পাস্টের মধ্যে যে মিক্সড যেটা। তবে থার্ড, মিক্সড হয়ে গেছে। হ্যাঁ থার্ড ভাইয়া এই এক্সাম্পল কি হলো? থার্ডটা হতো যে ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ডার এট স্কুল আই উড হ্যাভ গটেন আ বেটার জব, আই উড হ্যাভ গটেন আ বেটার জব, তাহলে হচ্ছে থার্ড কন্ডিশনাল। না ভাই সেকেন্ডটা বুঝতে পারছি, I- মানে এই যে ইফ, মানে এখানে তিনটা এক্সাম্পল না, 3 নাম্বার উদাহরণটা ইফ উই হ্যাড লুকড এট দ্য ম্যাপ উই উডন্ট বি লস্ট। we wouldn't be lost, বা 3 নাম্বার এক্সাম্পলটা, মানে কি এই বর্তমান, হ্যাঁ 3 নাম্বারটা যদি বলি যে if we had রাইট, looked at the এটাও map প্রেজেন্টে we আছে। wouldn't হ্যাঁ be হ্যাঁ lost, মানে নাও বলতেছে মানে আমরা হারাইতাম না, ওকে ওকে ভাইয়া গট ইট। ঠিক আছে, এই জিনিসটা আর কি উজ্জ্বল হয়ে গেছে। সো মিক্স কন্ডিশনালটা হচ্ছে গিয়ে একটু আর কি প্যাথেটিক টাইপের, বাট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা নিয়ে খুব একটা ঝামেলায় আপনারা পড়বেন না। ঝামেলা সাধারণত 0 থেকে 3 এই কন্ডিশনাল গুলা নিয়েই আসে। মিক্স কন্ডিশনালটা শেখা দরকার এই জন্যই যাতে বিভিন্ন সময় আপনারা সেন্টেন্স মেকিং এ বা রাইটিং এর সময় সমস্যাগুলা না হয়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্ডিশনাল, প্রেজেন্টের কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি আমরা, মোটামুটি এটা দেখলেই হবে, আর তেমন কোনো দেখার দরকার নাই, জাস্ট এই দুইটা জিনিসই দেখেন। আরেকটা আছে পাস্ট রেজাল্ট অফ প্রেজেন্ট অর কন্টিনিউইং কন্ডিশন। হ্যাঁ, এখানে বলতেছে যে in this second type of mixed conditional sentences the tense in the if clause is the simple past। দেখেন এতক্ষণ আমরা if clause এর সাথে past perfect দেখতেছিলাম, if clause এর সাথে দেখতেছিলাম past perfect, এবং পরের পার্টটা ছিল কি প্রেজেন্ট সিম্পল, যেমন I would get বা I would go এরকম টাইপের কিছু একটা। বাট এখন and the tense in the main clause is the perfect conditional, এখন হয়ে গেছে উল্টা। উল্টা কি রকম, if clause-টা হয়ে গেছে পাস্টে, পরের পার্টটা হয়ে গেছে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে কিছু এক্সাম্পল দেখি কিভাবে হচ্ছে। অবশ্যই খাতায় নোট নিয়েন, বা আমি আপনাদের এই পার্টের লিংকটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, এক্সাম্পল দেখেন, if I wasn't afraid of spiders, if I wasn't afraid of spiders, এটা মানে কি বলতেছে যে I wasn't মানে কি পাস্ট সিম্পল মানে সেকেন্ড কন্ডিশনাল, কি হইতো তাহলে if I wasn't afraid of I would pick it up, I would pick it up, if I wasn't afraid of spiders I would pick it up। কিন্তু আমাদের এখানে বলতেছে কি I would have picked it up, I would have picked it up। এটার মধ্যে ডিফারেন্সটা তাহলে কোথায় আসছে? ডিফারেন্সটা বুঝতে হলে আমরা এখানে যেতে হবে। As in all the conditional sentences the word, আচ্ছা এখানে না, এখানে খেয়াল করেন, if this thing happened that thing would have happened, মানে কি বলতেছে যে যদি এই কাজটা হইতো তাহলে বর্তমানে আমরা ওই কাজটাও করে ফেলতে পারতাম, বর্তমানের কথা বলতেছে। তো স্বাভাবিকভাবে যদি আমি এই জিনিসটা খেয়াল করি, if I wasn't afraid of spiders I would have picked it up now, মানে বর্তমানের একটা কথা বলতেছে, জাস্ট উল্টা। আগের কন্ডিশনাল থেকে মিক্স কন্ডিশনাল থেকে উল্টা হয়ে গেছিল। আগেরটা কি ছিল পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট সিম্পল, আর এটা হয়ে গেছে পাস্ট সিম্পল এবং এটা হচ্ছে কি পারফেক্ট কন্ডিশনাল। I would have picked it up if I wasn't afraid of spiders, জাস্ট উল্টা করে লিখছে। if we didn't trust him we would have sacked him months ago, মানে কি বর্তমানে বলতেছে তাহলে আমরা অলরেডি তাকে স্যাক করে ফেলতাম। সো মিক্স কন্ডিশনাল গুলা একটু কনফিউজিং হলেও এটা মাথায় রাখা উচিত
বাট আমাদের বেসিক চারটা 0 থেকে 3 কন্ডিশনাল 3 এগুলো একদম মুখস্থ রাখতে হবে। আর মিক্সটা আমাদের মাঝে মাঝে রাইট আপের মধ্যে চলে আসতে পারে, তখন আমরা এটা ইউজ করব। বাট আমাদের মেইন টার্গেট 0 থেকে কন্ডিশনাল 3 পর্যন্ত। তো এটা আমরা দেখাই দিলাম, এটার লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এখান থেকে আবার দেখে নিতে পারবেন। আপনাদের চ্যাট বক্সে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। যদি মিক্স কন্ডিশনাল নিয়ে বেশি পড়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো মোটামুটি আমরা এখান থেকে একটা স্কিল বিল্ডার করব। এখন স্কিল বিল্ডারটা করার জন্য আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। বলেন একের অ্যান্সারটা কি হবে, কে বলতে পারবেন? একের অ্যান্সার কি হবে বলেন? If he had not tried to jump over the He would stream, have not break his he wouldn't have broken his leg. he would not have broken his leg. Very good. 2 নাম্বারটা কি হবে বলেন তো? If he would be taller. একটা জিনিস মনে রাখবেন, এটা আপনাদেরকে বলা হয় নাই, if ক্লজের সাথে কখনো would বা could হয় না। if ক্লজের সাথে কখনো would বা could হয় না। এটা তো পুরোটা if ক্লজ, রাইট? if he would be taller, এটা তো পুরোটা একটা if ক্লজ। এই ক্লজ গুলোর সাথে কখনো would বা could হয় না। would বা could হইতে হলে পরে নিতে হয়। তাহলে এটা কি হবে? if he were taller he would be a good basketball player. 3 নাম্বারটা ঠিক আছে নাকি বলেন তো? না ভাই ঠিক নেই, 3 নাম্বারটা কি হবে বলেন তো? ওয়ার হবে if প্রথমে। my apartment were Same ভুল ভাইয়া, would নাকি where সাধারণত ওয়াজটা আমরা ইউজ করি না, সাধারণত আই উইশ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং। সো ইফ মাই অ্যাপার্টমেন্ট ওয়াজ না ইউজ করে ইফ মাই অ্যাপার্টমেন্ট ওয়ার লার্জার। ইফ ক্লজ গুলোর সাথে ওয়ার ইউজ হয়, ওয়াজ না। মাঝে মাঝে দেখবেন কিছু রাইট আপে ওয়াজ ইউজ করে, বাট গ্রামার বলবে আপনাকে ওয়ারটাই ইউজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী পার্টে যাই। বলেন 4 এর অ্যান্সার কি হবে? if he was ready নাকি if if he you were are ready? ready. If you he are were ready. ready. Were ready. Very good. আচ্ছা, if classes had finished sooner, পরেরটা কি হবে বলেন তো? I would have gone to Canada last month. Yes, very good. কারণ কি দেখেন লাস্ট মান্থ বলেছে, দুইটাই পাস্টে কিন্তু, তাই না? সো I would have gone to Canada last month. যদি নাও থাকতো তাহলে কি হতো বলেন তো? যদি নাও Would থাকতো তাহলে have কি করতে? gone to Canada. না না না, if classes had finished sooner I would be in Canada না now. ভাই, এটা তো প্রেজেন্টে হতো তখন। would go I হইতো। would be in এই যে মিক্সড Canada. টাইপ, যেটা মিক্সড টাইপ ফার্স্টেরটা Mixed type, very good. হ্যাঁ, I would be in Canada now, বা I would go to Canada now, বা I would be in Canada now, ঠিক আছে? বুঝা গেল যে if classes had finished sooner I would be in Canada now, মানে আমি এতক্ষণে কানাডায় থাকতাম। এটা হচ্ছে মিক্সড কন্ডিশনের ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি, বাট ম্যাক্সিমাম এক্সাম্পলে দেখবেন 0 থেকে 3rd কন্ডিশনালের মধ্যেই থাকে। ওকে, জি ভাই, কোনো কনফিউশন? নো ভাইয়া, নো কনফিউশন। আচ্ছা, সবাই একটু পার্টিসিপেট করবেন, কথা বলবেন, হ্যাঁ, তাহলে আমরা এটা পড়তে সুবিধা হবে। আচ্ছা, এবার বলেন একের অ্যান্সার কি হবে? যদি আপনারা আগে একটু পড়ে রাখতেন তাহলে আমি সরাসরি সলভ করে দিতে পারতাম, বাট আমার দেখানো লাগতেছে, সমস্যা নাই। একের অ্যান্সার কি হবে বলেন? If the British had not persecuted the local political leaders several decades ago, will India have remained Will হবে না, British? ডি হবে, কি হবে? কি হবে? উড হবে, কামরুজ্জামান বলবেন উড, এটা হবে উড, উড, এটা হবে উড। উড ইন্ডিয়া হ্যাভ রিমেইনড, উড ইন্ডিয়া হ্যাভ রিমেইনড। ওকে, আচ্ছা 2 নাম্বারটা কি হবে বলেন তো?
কামরুজ্জামান ভাই বলতেছে ডি, ভেরি গুড। ইফ দ্য বুকস হ্যাভ বিন ক্যাটালগড লাস্ট উইক যেহেতু বলছে তার মানে কি পাস্ট সিম্পলে হওয়াটাই স্বাভাবিক। এবং পরের পার্টটা কি, হোয়াই হ্যাভেন্ট দে বিন, মানে কি প্রেজেন্টে চলে আসছে। তাহলে কন্ডিশনাল টু কি বলে, আমাকে পাস্টে থাকলে প্রেজেন্টে নিতে হবে। সো ইফ দ্য বুকস ওয়্যার ক্যাটালগড, ঠিক আছে। তিন কি হবে বলেন, if it dash up to me I dash change the decor to make it homely। মোহাম্মদ তৌহিদ ভাই বলছে ওয়াজ, না ভাইয়া এ হবে না, Where- ইফ ইট ওয়াজ না, ইফ ইট ওয়্যার হবে, ওয়্যার। ইফ Where ক্লজের সাথে would- কখনো ওয়াজ হয় না, ওয়্যার, ঠিক আছে। এই জিনিসটা বারবার ভুল করতেছেন, এটা ওয়্যার হবে, ইফ ক্লজের সাথে ওয়্যার। তো অ্যানসার হচ্ছে বি, ইফ ইট ওয়্যার আপ টু মি আই উড চেঞ্জ দ্য ডেকোর টু মেক ইট হোমলি। আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে যাই। আচ্ছা, 4 নাম্বারটা কি হবে বলেন তো, একটু বড়, 1 মিনিট সময় নিয়ে সলভ করেন। ভাই ডি মনে হচ্ছে। বি, ভাই আই ওয়াজ তো হবেই না, তো আই উড হ্যাভ হেল্পড হার, তার ক্যাটাগরি। ইফ অনলি শি ডিড কাম টু মি, এটা তো কেম লিখলে হইতো না। পরে দেখেন আই এম গোইং টু হেল্প হার, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। তো এরকম কন্ডিশনাল কি আমরা কোনো কিছু পড়ছি? ভাইয়া 4 নাম্বার না, ভাই ডি বলছি, ডি ডি মানে ভাইয়া, ঢাকা। ডি আপু মনে ডি বলছে, ডি। হ্যাঁ ঢাকা, হ্যাঁ আমি বলছি ডি, ঠিক আছে। ও এটা আচ্ছা, হচ্ছে ডি, ইফ অনলি শি হ্যাড কাম টু মি ফর হেল্প আই উড হ্যাভ হেল্পড হার। হেল্পড হার। বাকিগুলোতে দেখেন শি হ্যাজ আই ওয়াজ, কন্ডিশনাল মিলে না, এটা মিলে না, এটাও ভাই মিলে আমি না। একটু এটা সরি কি, ডিসকানেক্ট হয়ে শি গিয়েছিলাম কেম টু নেট। মি ফর হেল্প আই ওয়াজ না, আই উড হাউ। সমস্যা নাই ভাই, সমস্যা নাই। ভাইয়া যাক, ওই 4 2 গেল, আর 5 3 কি হবে ভাইয়া বলেন? কি বলছেন ভাইয়া? 2 and 3 কোনটা ভাই বুঝি ভাইয়া 2 and 3 নাই। নাম্বার, 2 আর 3। মাসুদ রানা, মাসুদ হ্যাঁ ভাই, রানা ভাই ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, স্লো মোশনে কথা আসতেছে আপনার। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন ভাইয়া, আমি মেবি আমার এখানে 2 লো আর 3, ব্যান্ডউইথ আচ্ছা কাজ ওইটা করছে। পরে দেখাইতেছি ভাইয়া, 5 নাম্বারটা শেষ করে 2 আর 3 হ্যাঁ দেখাবো শিওর আমি, শিওর সমস্যা নেই। শিওর। আপনারা ভাই একটু কথা অনেক স্লো মোশনে আসতেছে, আপনার মনে হয় নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে ভাইয়া। আচ্ছা, আচ্ছা আমরা 5-এর 5টা কি হবে বলেন তো? 5 কে পারবেন? 5 কি হবে? এনিওয়ান? কেউ পারবেন না? ইজি ছিল। একজন ভাইয়া লিখছেন বি। এ। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া এ এ হবে ভাইয়া হ্যাঁ, ইফ ব্রট টু মার্কেট। যদি আচ্ছা, নিয়ে আসা হতো সাধারণত বাজারে তো। আপনি বি যদি মনে করেন, বিটা না দেখলে মনে হবে হইতে পারে, কিন্তু দেখেন পাওয়ারটাকে চার্জ আপ করে না, মোবাইলটাকে চার্জ আপ করে। তো পাওয়ারটাকে চার্জ আপ করার তো দরকার নেই, পাওয়ারটাকে টপ আপ। হ্যাঁ, আর ইন্ট্রোডিউস অ্যাড বা এই জিনিসগুলোতে একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ঝামেলা আছে। পাশাপাশি চার্জ আপটা মোবাইল করব, পাওয়ারটাকে না, পাওয়ারটাকে টপ আপ করব। ইফ ব্রট টু মার্কেট দ্য ইনোভেশন কুড অ্যালাউ দ্য পাবলিক টু টপ আপ দ্য পাওয়ার অফ দেয়ার ডিভাইসেস ইউজিং ওয়েস্ট ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা পরের পার্টে যাই। 6 কি হবে বলেন? আচ্ছা অ্যানসার দেখা যায় দেখি, 6 কি হবে বলেন? এনিওয়ান? ভাইয়া এ। হুম, 6-এর এ। আচ্ছা, কারণ কি আমরা কিন্তু কন্ডিশনাল 1-এ পড়ছিলাম, যেটা আর কি একদম মোটামুটি শিওর এবং প্রবাবল যে তোমার এটা হবে, ঠিক আছে। যেমন কি ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, জিরো কন্ডিশনাল।
ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, মানে কি প্রেজেন্ট এবং ফিউচার, এটা হলে কি হয় টাইপ 1 কন্ডিশনাল। তার মানে কি ইফ ইউর পেমেন্ট ইজ নট রিসিভড ইন 30 days ইউ উইল বি চার্জড আ লেট ফি, এটা কি কন্ডিশনাল তাহলে টাইপ 1। সো বাকিগুলো দেখেন ভুল, ইউ উড বি হবে না কারণ পাস্টে কোনো কথা বলে না, ইউ ওয়্যারও হবে না, ইউ হ্যাভ বিনও হবে না, ইউ উইল চার্জ, তুমি তো আর চার্জ করবে না, তোমাকে চার্জ করা হবে, ইউ উইল বি চার্জড। আচ্ছা 7 নাম্বারটা কি হবে বলেন তো? 7 নম্বরে বি ভাইয়া, এটা তো থার্ড কে টাইপ বি ছাড়া আর কোনো অপশন কিন্তু মিলে না ভাইয়া। নাই। হ্যাঁ এই কোনো বেটার অপশন কিন্তু নাই, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হচ্ছে বি, ইফ দ্য প্যারেন্ট হ্যাড শোন মোর ইন্টারেস্ট দ্য ডটার উড হ্যাভ বিন ইন কলেজ টুডে। ওকে ভাই এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাইয়া, এখন আচ্ছা ক্লিয়ার। 1 নাম্বার কি হবে ওখানে উড হবে, এই তো ডি নাম্বার 1 নাম্বার একটু কষ্ট দেই ভাই। হ্যাঁ উড ইন্ডিয়া, হ্যাঁ উড ইন্ডিয়া, এটা হবে উড ইন্ডিয়া। আচ্ছা ভাই আমি লিখে নিচ্ছি আর কি। দুই হচ্ছে ইফ দ্য বুক, আর 2 ইফ দ্য বুকস ওয়্যার ক্যাটালগ, মানে লেকচারে অ্যানসার দেওয়া আছে ভাইয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। লেকচারও লেখা আছে। আর ইফ দ্য বুকস ওয়্যার ক্যাটালগ দ্য লাস্ট উইক, যেহেতু লাস্ট উইক বলছে পাস্ট সিম্পল। আর 3 নাম্বারটা হচ্ছে ইফ ইট ওয়্যার আপ টু মি আই উড চেঞ্জ দ্য ডেকোর টু মেক ইট হোমলি, ইনের বি। ওকে ভাই ঠিক থ্যাংক আছে? ইউ ভাই। হ্যাঁ ভাই আচ্ছা মোটামুটি মানে আপনাদের লেকচার শেষ। আচ্ছা লেকচার শেষ হয় নাই, এখন আপনাদেরকে সেন্টেন্স কমপ্লিশন পড়াবো। হ্যাঁ আচ্ছা সেন্টেন্স কমপ্লিশন পড়ানোর আগে আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের কত কত ওয়ার্ড পড়া হয়েছে, সবাই একটু বলেন তো, আপনারা চ্যাট বক্সে লিখেন তো আপনারা কত ওয়ার্ড পর্যন্ত পড়ছেন। জাস্ট চ্যাট বক্সে লিখে দেন যে আমি 400 ওয়ার্ড পড়ছি বা 500 ওয়ার্ড পড়ছি, একটু লিখেন চ্যাট বক্সে লিখে দেন, আমি একটু দেখি কে কতটুকু ওয়ার্ড পড়ছে। তৌহিদ ভাই পড়ছে 200, সবাই লিখে থাকেন চ্যাট বক্সে লিখে ফেলেন ফাস্ট। কি স্যার কেউ লেখে না কেন? রাইসুল ইসলাম ভাই 500 ওয়ার্ড পড়ছে, মাসুদ রানা ভাই 400, ওয়ার্ড স্মার্ট 1 অলমোস্ট শেষ, ভেরি গুড। জাহিদ ইকবাল ভাই 300, ভাই আমি ওয়ার্ড স্মার্ট 1 পড়েছি, 2 চলছে, ভেরি গুড। রাত ভাই 400, কামরুজ্জামান ভাই 100, কামরুজ্জামান ভাই অনেক পিছায় আছে ভাই, আপনাকে আপনার পেস বাড়াইতে হবে রেসে টিকে থাকতে হইলে। আর কেউ? আর বাকিরা কি অবস্থা? আর কেউ কিছু লিখে না দেখি। ভাইয়া হ্যালো হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই ভাই বলেন। এখানে হচ্ছে কি আমি হচ্ছে অ্যাডমিশনের আগে আপনার 5 ফুট ভোকাবুলারি যে বড় বইটা আছে না, বড়টা যেটা হুম, মানে স্টুডেন্ট হুম, ভোকাবুলারি না, বুঝছি, বড় বুঝছি। যেটা, ওইটা হচ্ছে আমি শেষ করেছিলাম ভার্সিটি অ্যাডমিশনের আগে 16 সালে, তো অনেক আগেই আচ্ছা কলেজ লাইফে। তো ওইটা হুম, হচ্ছে আমার মনে আছে, আমি হচ্ছে ওটা রিভাইজ করতেছি, কিন্তু অনেক অনেক আর আচ্ছা হচ্ছে আমি ওয়ার্ড স্মার্ট পড়তেছি। ওকে, তো তখন আমি দুটো পড়া আমার ছিল, ওয়ার্ড স্মার্ট এটা দুটো পড়া ছিল, তখন আমি দেখলাম ফ্রিকোয়েন্সি গুলো পড়তে দিছেন তো 3টা ক্যাটাগরিতে, পরে আমি দেখলাম অলমোস্ট অনেকগুলো ওয়ার্ড আমার জানা, আর বেশি কিছু কিছু হুম, জানা নেই, তো সেগুলো আমি হাইলাইটেড করে পড়তেছি আর কি এভাবে। আচ্ছা পড়তে থাকেন আমি যার চাচ্ছি যে যেটা আমার আর কি ওল্ড ম্যাটেরিয়ালস গুলোই ফলো করতে, কিন্তু আমার জন্য সুবিধা হয়, এটা কি ইজ ইট ওকে না? হ্যাঁ আপনার যেটা ভাই কনভিনিয়েন্ট সেটা ঠিক আছে, মানে আমি আমি Right. আপনাদেরকে যেটা দিছিলাম ব্যারন সাইফুল জিআরই 800, সেটা ছিল হচ্ছে কি মনে করেন সবচেয়ে কম এবং কম্প্যাক্ট, যেটা পড়লে মোটামুটি আপনি 80 to 90% ওয়ার্ড কমন পাবেন, পাশাপাশি আইবি বিবি এবং এমবি এর আগের বছরের কোশ্চেন পড়লেই হয়ে যেত। সো অলমোস্ট 1000-1100 এরকম হইতো ম্যাক্সিমাম। আর পাশাপাশি আপনি যদি ওয়ার্ড স্মার্ট পড়তে পারেন বা সাইফোর্সের ভোকাবুলারি পড়েন, আপনার আরো বেশি ওয়ার্ড পড়া হবে। এটা আপনি যদি ইনহেল করতে পারেন ইটস গুড ফর ইউ, মানে কোনো হচ্ছে কি সমস্যা ওটা নেই। আমার হ্যাঁ পড়া ছিল, আমি হচ্ছে রিভাইজ দিচ্ছি আর কি, এই কারণে আমি চাচ্ছিলাম ওই পেজেই থাকতে, এই কারণে আর কি। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই। তো এখন হচ্ছে কি সেন্টেন্স কমপ্লিশন স্ট্র্যাটেজি, হ্যাঁ সেন্টেন্স কমপ্লিশন স্ট্র্যাটেজির ওয়ান এন্ড অনলি রুল হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং জানতে হবে। ওয়ার্ড মিনিং যদি আপনি না জানেন আপনি জীবনে সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে পারবেন না। আপনার ওয়ান এন্ড অনলি অপশন ওয়ার্ড মিনিং জানতে হবে। আর ওয়ার্ড মিনিং জানতে হলে আপনার ওয়ার্ড মিনিং পড়তে হবে। এখন আপনারা যদি না পড়েন বা শেষ না করেন, সবারই দেখছি যে 50%ও ম্যাক্সিমাম হয় নাই, অনেকে আগায় আছে, যেমন ওয়ার্ড স্মার্ট 1 একজন শেষ করছে, একজন ভাইয়া বললেন, তবে ওয়ার্ড স্মার্ট 2 ধরছেন, বাট অনেকেরই 200 300 বা 400 ওয়ার্ডের মধ্যে আটকাই গেছেন। হ্যাঁ সো এই ওয়ার্ডগুলো একটু যত দ্রুত শেষ করতে পারবেন তত দ্রুতই আপনারা আসলে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটাতে হাত দিতে পারবেন। ফিল ইন দা ব্ল্যাঙ্কস করার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিগুলো কি কি আপনাকে একটু মাথায় রাখতে হবে, আপনার ওয়ার্ডের সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে
যে আচ্ছা ঠিক আছে এটা বলছে তাহলে এই টাইপের ওয়ার্ড হইতে পারে। যদি নেগেটিভ কোনো কথার একটা ভাইব দেয় তাহলে নেগেটিভ একটা ওয়ার্ড হবে, যদি কোনো পজিটিভ কথার ভাইব দেয় তাহলে ইট উইল বি আ পজিটিভ ওয়ার্ড, যদি কন্ট্রাস্ট বলে দেয়ার উইল বি আ কন্ট্রাস্ট ওয়ার্ড। হ্যাঁ, সো যদি সিমিলারিটি বলে তাহলে সিমিলার ওয়ার্ডস বসবে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আসলে সেন্টেন্সের স্ট্রাকচারটা বা সেন্টেন্সের কনটেক্সটটা কি। তাহলে আমরা দেখি ভাইয়া আমাদের এই 800 পড়ার পরে মানে কি পড়তে হবে ওয়ার্ডের জন্য, মানে নাকি 800ই আমাদের জন্য যথেষ্ট? আপনি যদি আপু 800 যদি পড়ে ফেলেন, হ্যাঁ এটা হচ্ছে মোর দ্যান ইনাফ। হ্যাঁ, এটা যে কোনো আপনি যদি জবের এক্সামও যান, আপনার কি বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে 800 ওয়ার্ডস অনেক হেল্পফুল। পাশাপাশি যেটা করবেন বিবিএ এবং এমবিএ এর যখন কোশ্চেনগুলো সলভ করবেন। জি ভাই, আমি তো এডি প্রিপারেশনে নিচ্ছি, এটার জন্য মানে মানে এমন কোন সোর্স জানতে চাচ্ছি মানে 800 এর পরেও যে আমার মোটামুটি মানে ভাইয়ারা বলতেছিলেন যে মানে কেউ কেউ বলেন আর কি যে 1100-1200 পড়লে আর কি এনাফ ধরা যায়। তো এখানে যেহেতু 800 আছে, এরপরে আর কি কি পড়বো এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা, আপনার যেহেতু টার্গেট হচ্ছে দুইটা, সেটা হচ্ছে আইবিএ এর এমবিএ প্লাস হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি, যেটা কি হচ্ছে মোস্ট কমন সিলেবাস বা হচ্ছে কমন প্রিপারেশন। হ্যাঁ, তো এটার জন্য আপনি যেটা করবেন, আপনার যদি শেষ হয়ে যায় বিবিএ এবং এমবিএ এর কোশ্চেন তো আপনি সলভ করবেন অবশ্যই। সেই সময় সলভ করার সময় যে ওয়ার্ডগুলোর মিনিং আপনি জানেন না বা মনে হয় যে না ঠিক আছে এটা মনে রাখতে পারবো না, সেই ওয়ার্ডগুলো লিখে রাখবেন। আমি সেম কাজটা করছিলাম এবং এটার বেনিফিট আমি পাইছি। সো এরকম যদি করতে পারেন তাহলে আপনি বেশ কিছু দেবেন, ফ্রেজ এন্ড ইডিয়মসও পাবেন এবং কিছু ওয়ার্ড পাবেন। সো ম্যাক্সিমাম 150 থেকে 200 ওয়ার্ড হবে, 150 থেকে 200, এর চেয়ে বেশি হবে না যে আপনার আননোন 800 এর বাইরে। সো 1000 এর মধ্যে আপনার প্রিপারেশন অলমোস্ট ডান। ঠিক আছে? জি, এবং এমবিএ এর কোশ্চেনে দেখা যায় বিবিএ থেকে ওয়ার্ড রিপিট হয়, আর বিবিএ তে দেখা যায় এমবিএ থেকে ওয়ার্ড রিপিট হয়। সো এটা আপনি যদি লাকি থাকেন তাহলে আপনি কমন পেয়ে যাবেন। ভাই আপনার কালেকশনটা কি আছে? তাহলে ওইটা দিলে ভালোই হইতো, একটু শর্ট হয়ে যেত। আমার আমার কালেকশন তো ভাই 4-5 বছর আগের ভাই, ব্যাকডেটেড হয়ে গেছে। ঠিক আছে, এটা ব্যাকডেটেড হয়ে গেছে, বাট আমি যখন পাস করে আর কি যখন এমবিএ তে ঢুকে যখন ক্লাস নিতাম তখন আমার কিছু স্টুডেন্টকে দিছিলাম, তো ওনারা আর কি পড়ছিল। বাট এখন তবে অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, বেটার হয় আপনারা একটু নিজেরা পড়ে এটা যদি আপনারা একটু সলভ করে বা সলিউশন গুলা বা একটু মনে করেন যে কম্পাইল করতে পারেন নিজেরা, এটা বেটার হবে, আপনার পড়াও হবে পাশাপাশি আপনার একটা অগ্রগতি হবে। ঠিক আছে, ব্যাকডেটেড টিচারদেরকেও রেখে তাহলে লাভ নেই, বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে দেন ভাই, বেতন তো এমনিতেও দেন না। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমরা এবার আগাই। আচ্ছা কি আছে দেখেন, এই এক্সাম্পলটা দেখেন, crestfallen by having done poorly on the GRE, crestfallen by having done poorly on the GRE, Susan began to question her abilities, her self confidence was dash। আচ্ছা দেখেন, crestfallen মানে কি, সে খুবই বিধ্বস্ত, তার জিআরই স্কোর খুব বাজে আসছে, তার মানে সে তার অ্যাবিলিটিকে কোশ্চেন করতেছে। তার মানে কি, তার অ্যাবিলিটির কি হয়েছে, খারাপের দিকে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাই না? সো দেখেন এটা কিন্তু আপনার সেন্টেন্সের কনটেক্সট দেখে আপনার নিজের মাথা থেকে একটা ওয়ার্ড আসতে হবে যে তাহলে তার অ্যাবিলিটি কি হয়েছে, সে যে কোশ্চেন করতেছে তার অ্যাবিলিটিটাকে, তার মানে কি তার সেলফ স্টিম বা সেলফ কনফিডেন্সটা অনেক কমে গেছে। তার মানে কি, অ্যাপিজ মানে কি প্রশমিত করা, প্ল্যাকেটেড মানে কি শান্ত হওয়া, এলিভেটেড মানে বৃদ্ধি করা, সাস্টেইন মানে কি যে গতানুগতিক বা হচ্ছে সাস্টেইন বলতে বোঝায় যে আর কি যেটা অনেকদিন টিকবে। এই 4টা ওয়ার্ডের একটাও আসলে হয় না, বাকি থেকে ডেস্ট্রয়েড বা ধ্বংস বা একদম নষ্ট হয়ে গেছে। সো অ্যান্সার স্বাভাবিকভাবেই বোঝা যায়, এটা অ্যান্সার হবে বি। আচ্ছা, কেউ মনে চ্যাটে কিছু লিখছেন? আচ্ছা, এটা গেল একটা। তার মানে কি আমি কিন্তু প্রথম ওয়ার্ডের মিনিংটা দেখে একটা ধরে নিতে পারছি সেন্টেন্সের কন্টেক্সট দেখে যে ঠিক আছে খারাপ কোনো ওয়ার্ড একটা এদিকে আসতে হবে। ট্রানজিশনাল ওয়ার্ডস গুলা কি কি? Be alert to transitional words. Transitional words tell you what is coming up. They indicate that the author is now going to draw a contrast with something stated previously or support something. Transitional words বলতে বোঝাচ্ছে কি এটা একটা আরেকটার সাথে লিংক করতেছে, either the author is being contrast or হচ্ছে গিয়ে সাপোর্টিভ। এখন আপনার ওয়ার্ড গুলো বুঝতে হবে যে এটা কি কন্ট্রাস্ট বোঝাচ্ছে অথর নাকি সাপোর্টিভ বোঝাচ্ছে। সো কন্ট্রাস্ট ওয়ার্ড গুলা কি কি? বাট, ইয়েট, ডেসপাইট, অলদো মানে কি যদিও সে একটা ভালো স্টুডেন্ট সে এবার ফেল করছে, তার মানে কি কন্ট্রাস্ট। হাউএভার, তথাপি, নেভারদালেস, এটা ছাড়াও। হ্যাঁ, এবার দেখেন তো এটা খেয়াল করি,
although the warring parties had settled a number of disputes, past experience made them dash to express optimism that the talks would be a success. দেখেন এটা বাংলা অর্থটা কি, যে ওয়ারিং পার্টি মানে যে পার্টিগুলো একটার সাথে কানেক্টেড আছে বা হচ্ছে যুদ্ধ করতেছে বা রাগারাগি করতেছে, তারা বলতেছে যে যদিও তারা এর আগে অনেকগুলা বিদ্বেষ বা যুদ্ধ বা ঝগড়াঝাটি মিটমাট করছে, বাট তাদের কিছু পাস্ট এক্সপিরিয়েন্স আছে যেটা তাদেরকে অপটিমিস্টিক হইতে বাধ্য করতেছে বা সাকসেসটা হবে না এরকম একটা ভাইব দিচ্ছে। তার মানে কি নেগেটিভ বুঝাচ্ছে। তারা ডিসপিউট কিন্তু তারা আগে সলভ করছে, কিন্তু বর্তমানে তাদেরকে নেগেটিভ একটা ভাইব দিচ্ছে। তার মানে কি নেগেটিভ যদি হয় তাহলে কি হবে? এবারে বলেন তো এর অ্যান্সার কি হইতে পারে? র্যাশ, অ্যাম্বিভ্যালেন্ট, স্কর্নফুল, ওভারজয়েড নাকি রেটিসেন্ট? আর এক্সপ্রেস বলছে মানে কি কোনটা হবে? বি। বি না, সি হইতে পারে, সি। স্কর্নফুল মানে কি বলেন? আসলে নেগেটিভ মনে হচ্ছে, মানে স্কর্নফুল আমি ভুলে গেছিলাম, পড়ছি। নেগেটিভ Despise, মনে হইলে তো আর ঘৃণা। হবে না। চিন্তা করেন, দ্রুত দ্রুত কি হবে চিন্তা ভাই, করেন কি reticent? আপনাদের। আর এটাতে আমি, হ্যাঁ এটাই আনসার হবে রেটিসেন্ট। রেটিসেন্ট মানে কি, আমি একবার কথা কিন্তু বলছি এক্সপ্রেস, রেটিসেন্ট এটা মানে আমি হচ্ছে মনে হয় কোথাও স্বল্পভাষী। পড়েছিলাম বাবা, ভাই হচ্ছে যে আনকমিউনিকেটিভ হিসেবে কোনো আর্টিকেলে, তো তখন reticent, স্বল্পভাষী রেটিসেন্ট রাইট, মানে হচ্ছে স্বল্প বা যে কম কথা বলে। তার মানে কি এক্সপ্রেস অপটিমিজম। এক্সপ্রেস যেহেতু বলছে মানে তুমি যখন কোনো কিছু প্রকাশ করবা সেক্ষেত্রে তোমাকে বলছে তুমি চুপচাপ থাকো, কারণ তুমি কিন্তু শিওর না যেটা সাকসেস হবে কিনা হবে না, অপটিমিস্টিক হইতে মানা করতেছে। সো এটা নেগেটিভ ওয়ার্ড। ভাই তুমি এটা এর কিন্তু আগে ওয়ার্ড স্মার্টের বইয়ের উপরে কভারে লেখা আছে, আমি দেখছিলাম। কি এই এই কোনটা? ট্যাসিটন লেখা ছিল, ট্যাসিটনের আমি পরে সিনোনিম পড়েছিলাম রেটিসেন্ট। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড, তাহলে আপনার মনে আছে তো। এই ওয়ার্ড গুলো কিন্তু বেশ কমন ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, সাপোর্ট ইন্ডিকেটরস। আচ্ছা সাপোর্ট কি হবে? সাপোজ মনে করেন যে সাপোজ আপনাকে বললো যে সৌরভ গ্রিডি এবং ঘুষখোর। সাপোজ মনে করেন আমার বললো আমি লোভী এবং ঘুষখোর, তো তাহলে কি হচ্ছে দুইটাই কিন্তু অলমোস্ট সিমিলার মিনিং, তাই না? অলমোস্ট দ্য সিমিলার মিনিং। তারপর কি বললো আরেকটা ধরেন মনে করেন যে হি ইজ ক্লেভার এন্ড স্মার্ট। সৌরভ ইজ ক্লেভার এন্ড স্মার্ট, তার মানে কি সে ক্লেভার এবং স্মার্ট দুইটাই কিন্তু সাপোর্ট করতেছে, এন্ড ওয়ার্ডটা দিয়ে সাপোর্ট করতেছে। তারপর মনে করেন যে আমি বললাম সৌরভ ইজ এ ফানি গাই, ফার্দারমোর হি ইজ এ জিনিয়াস পারসন। ফার্দারমোর হি ইজ এ জিনিয়াস পারসন মানে কি আরো বেশি একটা কথা বলতেছি জিনিয়াস হিসাবে। তার মানে কি অ্যাডেড আমরা ইনফরমেশন দিচ্ছি, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি এবং একটা আরেকটাকে সাপোর্ট করতেছে, নট কন্ট্রাস্ট। তো সাপোর্ট ইন্ডিকেটরস দেখিও আমি আসলে সেন্টেন্সের কনটেক্সট বুঝতে পারবো। দেখুন কি কি ওয়ার্ড হতে পারে? এন্ড, অলসো, ফার্দারমোর, লাইকওয়াইজ, ইন অ্যাডিশন এবং ফর। তাহলে দেখেন এটা কি হতে পারে? ডেভিড ইজ এন অপ্রোব্রিয়াস এন্ড আ ড্যাশ স্পিকার, ইকুয়ালি কস্টিক টুয়ার্ড ফ্রেন্ড অর আ ফো, এ ট্রু। এটার স্পেলিং কি ভাই? এটার প্রোনাউন্সিয়েশন কি বলে এটা জানেন কেউ? CURMUDGEON, এটার স্পেলিং কি? স্পেলিং মানে প্রোনাউন্সিয়েশন কি কে বলতে পারবেন? আমি তো পারি না এটার প্রোনাউন্সিয়েশন। এনিওয়ান? ভাই এটা ওয়ার্ড স্মার্টে আছে। ওয়ার্ড স্মার্ট আছে, এটার প্রোনাউন্সিয়েশন কি আমার শিখান ভাই, আমি নিজে পারি না এটার প্রোনাউন্সিয়েশন, আমি কখনো শুনিনি ওয়ার্ড। কার্মাজিয়ন দেখছিলাম আর কি। কার্মাজিয়ন না? ওকে, আমি কার্মাজিয়ন। এরকমই একটা ইন্ডিকেট করতেছিলাম। তাহলে কার্মাজিয়ন, কার্মাজিয়ন মানে কি বলেন? মানে ফুলিশ এটা টাইপের দেখাচ্ছে একটা ভাই কিছু। যে কারমাজন, হ্যাঁ ওই যে ভাই আইপিএ যেটা, হ্যাঁ এটা মানে কি বলেন? কারমাজন হচ্ছে ইল টেম্পার্ড আর কি, ফুলিশ, ব্যাড usually old পারসন, man. So, রুড পারসন এরকম। আচ্ছা, ইল টেম্পার্ড বা হচ্ছে খারাপ। দেখেন মানে যারা একটা খুবই ওয়ার্ড সব আর কাজে মিনিং আমি জানি কমপ্লেইন না, কিন্তু করে। আমি বাকিগুলা কিভাবে খেয়াল করব দেখেন, খেয়াল করেন। অপ্রোব্রিয়াস, অপ্রোব্রিয়াস মানে কি? যে বেশি গালাগালি করে বা অনেক বেশি রাগান্বিত থাকে, আমি এই আইডিয়াটা আমার আছে। এন্ড ড্যাশ স্পিকার, এন্ড ড্যাশ স্পিকার ইকুয়ালি কস্টিক। কস্টিক মানে কি? যে সবসময় কারো এগেইনস্টে থাকে বা যে কারো অনেক সময় কমপ্লেন করে, তাই না? তার মানে কি এখানে একটা এরকম নেগেটিভ ওয়ার্ড ও ইউজই হবে। লফটি মানে কি? অধ্যত্ত।
আনস্টিন্টিং এটা হবে না। রিটায়ারিং মানে কি, যে অবসরে যাচ্ছে। লর্ডেটরি মানে কি, যাকে প্রশংসা করা হয়। একটাই হয় ভিটুপেরাটিভ, যেটা মানে হচ্ছে সে সবসময় গালাগালি করে এবং বাজে বাজে ওয়ার্ড ইউজ করে। সো অপ্রোবিয়াসের অলমোস্ট দ্য সিমিলার মিনিং আসছে কি, ভিটুপেরাটিভ। বাকিটাই কিন্তু দেখেন, কার্মাজিয়ন মানে কিন্তু আমি জানতাম না, কিন্তু আমি এই দুইটা ওয়ার্ড বা 3-4টা ওয়ার্ড দেখে কিন্তু ধরতে পারতেছি যে আসলে সিমিলার মিনিংটা কি হইতে পারে। সো পরবর্তীতে যদি এরকম সাপোর্ট ইন্ডিকেটরস দেখেন, পারবেন না সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কমপ্লিট করতে। একটা ওয়ার্ডের মিনিং হয়তো বা জানেন না, কিন্তু বাকিগুলো দেখে কিন্তু গেস করা। হ্যাঁ, আমি তো অপ্রোব্রিয়াস মিনিংটা জানতাম না, কিন্তু এই ভিটুরেটিভ মানে যে ভিট্রোলিক অর অ্যাবিউসিভ এটা আমি জানতাম। হ্যাঁ, আবার দেখেন কস্টিক বলছে, কস্টিক কষ্ট হয়ে টুয়ার্ড গেল আমার জন্য। আবার ইকুয়ালি কস্টিক মানে কি, এই দুইটার একটা কমন কিছু বলতেছে কস্টিক। তো কাছাকাছি Okay. ভিটুপেরাটিভ কিছু একটা হইতে পারে। ওকে, তো দেখি হ্যাঁ, এটা জি অ্যানসার। ভাই, হ্যাঁ, okay. এটা অ্যানসার কি, এন্ড ইন দ্য হেন্স দ্য অ্যানসার ইজ বি। আচ্ছা, বি হইছে ভিটুপেরাটিভ, কিন্তু কার্মাজিয়ন মানে কিন্তু আমি জানতাম না। আচ্ছা, কজ, কজ মানে আরেক ধরনের এক্সাম্পলের কথা বলতেছে। হ্যাঁ, কজটা কি, মনে কর কোন একটা কাজের জন্য কোন একটা রেজাল্ট হয়েছে, কোন একটা এফেক্টের জন্য এটা আরেকটা আফটার ইফেক্ট আসছে। সো কি কি ওয়ার্ড হইতে পারে, বিকজ, মনে করেন আই ওয়াজ লেট বিকজ ইট ওয়াজ রেইনিং। আই এম হিয়ার ফর মিটিং ইউ, আই এম হিয়ার ফর হলিডে মানে কি কারণ। দাস, হেন্স, দেয়ারফর, ইফ, দেন। এগুলা মনে করবেন যে কজ এন্ড ইফেক্ট, এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, কজ এন্ড ইফেক্টের জন্য এই ওয়ার্ডগুলা ইউজ হয়। তাহলে বলেন তো এই এক্সাম্পলটার অ্যান্সার কি হবে? Because the House has the votes to override a presidential veto, the president has no choice but to dash. কি হবে বলেন? কম্প্রোমাইজ। শিওর? হ্যাঁ ভাই, 100%। অ্যাবস্টেইন হবে না, অবজেক্ট হবে না, অ্যাবডিকেট হবে না, 100% শিওর। ক্যাপসুলেট হবে না, তার মানেই হবে। অবজেক্ট মানে কি, যে অবজেক্ট সে চাইলেও আসলে করতে পারবে না, কারণ কি? না, অবজেক্ট তো বিরত করে, অ্যাবডিকেট মানে বিরত থাকা, অ্যাবস্টেইন মানে তো অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা। ক্যাপিচুলেট সেম মিনিং। ক্যাপিটুলেট মানে হচ্ছে লিখে যে ক্যাপিটুলেট মানে কি বলেন তো? বা ক্যাপিচুলেট তো সেম সেম মিনিং আসে না অ্যাবস্টেইনের? ক্যাপিচুলেট মানে আমি যতটুকু জানি, ক্যাপিচুলেট মানে হচ্ছে কি, কি বলে, ক্যাপিচুলেট মানে হচ্ছে কি ত্যাগ করে দেওয়া কিছু একটা, ঠিক আছে? বাট সবকিছু মিলে ভাই অ্যাবডিকেটের সিনোনিম এটা ভাই। হার মেনে নেওয়া। হার মেনে নেওয়া, এক্স্যাক্টলি। ক্যাপিটুলেট মানে হার মেনে নেওয়া, তো ক্যাপিটুলেট বা কম্প্রোমাইজ। কিন্তু দেখেন এখানে যেহেতু একটা সে প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট যদি তাহলে হার মেনে নেওয়ার চেয়ে এটা কি করতে হবে, তার সাথে আসলে কম্প্রোমাইজিং এর একটা ব্যাপার থাকে, তাই না? কম্প্রোমাইজ করা। এখানে দেখেন ক্যাপিটুলেট মানে কিছু ছেড়ে দেওয়া বা হেরে যাওয়া, কিন্তু কম্প্রোমাইজটা কি হচ্ছে, একটা প্রেসিডেন্ট তো অনেক বড় রাষ্ট্রের একটা বড় একটা অংশ, তো সে কি করবে, তাদের সাথে একটা মিটমাট করবে বা একটা মনে করেন নেগোসিয়েশন করবে। তো এটার জন্য সবচেয়ে বেটার অপশন লাগতেছে কম্প্রোমাইজ। তো আমরা দেখি অ্যান্সারটা কি কম্প্রোমাইজ কিনা। সো অ্যান্সার ইজ ই, কম্প্রোমাইজ। ঠিক ভাই আছে? হ্যাঁ, কম্প্রোমাইজ। কেন ভাই? ভাইয়া এটা হচ্ছে অ্যাবডিকেট হচ্ছে আমি পড়েছিলাম হচ্ছে এই আপনার একটা বিরত না থাকতে রাইটিং হবে। এর, হ্যাঁ রাইটিং এর রাইট, ওই রাশিয়ান থ্রোন যেটা, ওইরকম একটা আর্টিকেল হ্যাঁ, পড়েছিলাম যে মানে কিছু একটা ত্যাগ করে দেওয়া বা কিছু একটা, ঠিক রাইট। আছে? আমি পড়ছিলাম অ্যাবডিকেটের সিনোনিম হিসেবে ক্যাপিচুলেট। রাইট। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি পাংচুয়েশন। আচ্ছা, পাংচুয়েশন কি বলছে চ্যাটে, সারিয়া নাফিস বি। আচ্ছা, পাংচুয়েশন কি বলছে, কমা অ্যাপিয়ার্স ফলোড বাই, আছে সিনোনিম। আচ্ছা, comma appears followed by a blank in between two sentences, then it means the synonym of the phrase word before is the meaning of the blank. আচ্ছা, সাপোজ মনে করেন যে এরকম একটা ব্ল্যাঙ্ক দেওয়া, এরপর কমা দেওয়া, কমা দেওয়ার পরে আরো কিছু কথা লিখছি এখানে হাবি যাবে, ঠিক আছে? তাহলে সাধারণত যেটা হয়, এখানে যে কথাটা বলছে সেটাই কমার আগের ওয়ার্ডটা সম্পর্কে বলছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। আচ্ছা, কোলন অর সেমিকোলন যদি থাকে, they will indicate that the idea coming up is merely an explanation of the earlier idea. আচ্ছা, সাপোজ মনে করেন আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করে দেখাচ্ছি। মনে করেন আমি লিখলাম সৌরভ is a funny and always finds a way সাপোজ এরকম কোন একটা
fill in the blanks আসলো। সৌরভ is funny and dash who always finds a way to entertain his guests. সাপোজ এখানে আসছে ক্লেভার, মনে করেন এই fill in the blanks এ ছিল ক্লেভার। যদি ক্লেভার থাকে তার মানে কি, যে ফানি এবং ক্লেভার সেই তো আসলে গেস্টদেরকে এন্টারটেইন করতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কমার পরে যে কথাগুলো থাকে সাধারণত সেটা fill in the blanks সম্পর্কে বা যে গ্যাপটা থাকে ওইটা সম্পর্কেই বলে। আচ্ছা, আরেকটা দেখেন, সৌরভ is a smart guy, he always finds a way sneak into Netflix. Suppose লেখা আছে কি, সৌরভ is a smart guy, he always finds a way to sneak into Netflix, sneak into any Netflix account. সাপোজ মনে করেন যে এরকম একটা কথা বলছে, দেখেন এই যে কোলন বা সেমিকোলনের পরে যে কথাটা বলছে এটা কিন্তু আমি যে স্মার্ট বা সৌরভ যে স্মার্ট এই সম্পর্কে কিছু একটা আইডিয়া দিছে, ঠিক আছে, সে সম্পর্কে আইডিয়া দিছে। যেমন তাজুল ভাইকে নিয়ে লিখি, তাজুল ভাই ইজ ভেরি cautious, he always keep his teachers on the run. মানে কি, তাজুল ভাই ইজ ভেরি কশিয়াস মানে কি সে অনেক বেশি সচেতন থাকে এবং তার আন্ডারে যত ইনস্ট্রাক্টর আছে তাদেরকে সবসময় দৌড়ের উপরে রাখে। তার মানে কি, এই যে ফার্স্ট যে সেন্টেন্সটা এটা সম্পর্কে আরো বেশি একটু ইনফরমেশন দিলাম আমি পরের সেন্টেন্সে। সো সেমিকোলনের পরে যেটা আসে সেই সেন্টেন্সটা আসলে তার আগের সেন্টেন্স সম্পর্কে কিছু এক্সট্রা আইডিয়া দেয়। আই গেস এটা ক্লিয়ার আপনাদের কাছে? আচ্ছা, এবার আমরা যাই। ওকে, পজিটিভ নেগেটিভ ফ্লো, পজিটিভ এবং নেগেটিভ ফ্লো। হ্যাঁ, এখানে জাস্ট কি হবে না হবে যে পজিটিভ নেগেটিভ সম্পর্কে বলছে যে তুমি কি হবা নাকি না হবা, জাস্ট এটা আপনারা একবার পড়ে নিলেই বুঝতে পারবেন। এখানে বেশ কিছু সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস আছে। হ্যাঁ, বেশ কিছু সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস আছে যেগুলো আসলে আপনারা যদি ওয়ার্ড মিনিং না জানেন আসলে সলভ করে লাভ নাই। আমি বলবো যে আপনারা এগুলো ট্রাই করবেন বাসায়, অবশ্যই বাসায় হোম টাস্ক লিখে রাখেন। আমিও লিখে রাখি আমার খাতার মধ্যে যে আপনাদের হোম টাস্ক দিচ্ছি, খাতার মধ্যে লিখে রাখেন পেজ 10 লেকচার 7 পেজ 10 fill in the blanks homework। এই হোমওয়ার্কটা আপনারা নিজেরা সলভ করার ট্রাই করবেন এবং নিজেরা সলভ করবেন, ঠিক আছে? আমি কিন্তু এবার আর ভুলবো না। বুঝা গেছে? এই পর্যন্ত কি সেন্টেন্স কমপ্লিশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলেন? নো ভাই নাই। এনিওয়ান? মাসুদ রানা ভাই ছাড়া আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ভাই এখানে কি একটা এসে রাইটিং আছে, এটা কি লিখবো না পেজ নাম্বার 10 এ? এটাতে আমি যাইতেছি, এটা আগে একটু শেষ করে নেই। গ্লোবালাইজেশন ইন বাংলাদেশ এটা খুব ইজি টপিক, এটা এগুলো লেখা না লেখা একই কথা। ঠিক আছে, আই হোপ কারো তেমন কোনো সমস্যা নাই। এই 5-6টা সেন্টেন্স কমপ্লিশন আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, মিনি টেস্ট এই রাইটিং টপিকটা আপনাদেরকে দিব না, রাইটিং টপিক আমি আপনাদেরকে আরেকটা দিব, ওকে? আচ্ছা, বলেন এটার একের অ্যান্সার কি হবে? এই সলভটা করি আমরা। একের অ্যান্সার বলেন, একের অ্যান্সার কি হবে? ডি হবে মেবি। কোনটা ভাইয়া? ডি। ডি। ওকে, বাই দ্য টাইম ববি এন্ড এলভিস sat in their seats, তাই না? সিটস তার মানে কি পাস্ট সিম্পল বলছে, তার মানে তার আগে যদি কিছু হয় তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। এটাই হ্যাড স্কোর। ভেরি গুড, যে পারছেন তাকে অসংখ্য অভিনন্দন। 2 এর সি। 2 নাম্বারটা আমরা করছি অলরেডি একবার। হ্যাঁ, জি। 3 এর ই। আচ্ছা, হ্যাঁ আগে 3 এটা আমরা করছি ভাইয়া। হ্যাঁ, 4 নাম্বারটাও 4 এর হচ্ছে গিয়ে 4 নাম্বারটা কি হবে বলেন তো? সি। হ্যাঁ, 4 এর সি হবে কি? 4 এর সি? জি ভাই, 4 এর সি হবে। উড। জি ভাই, আচ্ছা আমি হট করে দেখছি তো। আচ্ছা জি ভাই, আপনি বলেন তাহলে। উড ফিল হচ্ছে পাস্ট সেভারাল ইয়ার্স, যেহেতু ভাই পাস্ট সেভারাল ইয়ার্স। আপনাকে তো আমি কনফিউজ করতেছি, ঠিক আছে? আপনি কনফিউজ হইতেছেন। আচ্ছা আচ্ছা, জি ভাই, যে ওই পাস্ট সেভারাল ইয়ার্স বলছে হ্যাঁ, তাহলে লাস্টে। হ্যাভ
মানে হ্যাভ ফেল্ট, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছি এটাই ঠিক আচ্ছা আছে। আমি তো আপনাকে কনফিউজ করতেছি। আচ্ছা। আর 5-এর যেটা কেমন জানি এতে একটু কেমন জানি লাগতেছে ভাইয়া। Magic in fiction had a renaissance in the past decade. Had a renaissance, nothing else. 5-এর A। 6 কি হবে বলেন? 5 আমরা 6-এর আগে বি, একবার করছি। 6-এর বি, 6 কি হবে বলেন? এনিওয়ান বি, এলস? আর কেউ বি। ট্রাই করেন? আমি একটু দেখে নেই। The boys were fighting. 6-এর বি। 6-এর বি ছাড়া আসলে আর কোনো অপশন নাই, তাই না? 6-এর বি। হ্যাঁ, 7-এরও বি। 7 কি হবে? 7 একটু সবাই ট্রাই করেন। সপ্ত নূর আবিদুল্লাহ ভাই আগে বলে দিচ্ছে, ভাই করে ফেলছে, ভেরি গুড। এটা দেখেন, দ্য বয় ওয়াজ আনলাইক, যেহেতু পাস্টের কথা বলছে, সো এখানে কি হ্যাজ কি প্রেজেন্টে চলে আসে, প্রেজেন্ট তো হবে না, এটা হচ্ছে পাস্টে থাকবে, হ্যাড মানে অ্যাজ হি গট, মানে হ্যাডটা হচ্ছে গটের পরিবর্তে আর কি ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে বি। 8-এর ডি। 8 কি হবে? 8টা একটু সবাই ট্রাই করেন তো, আমি একটু দেখি কি লেখা এটাতে। আই এম eagerly awaiting my college admission decision letters, though I expect that I will have to wait for another month before I receive. Before জি, I জি। receive না, before I receive। আমরা কি বলছি সময়? বিফোর, as soon as, when, until এর পরে প্রেজেন্ট সিম্পল হয়, তাই না? জি ভাই। প্রেজেন্ট সিম্পল হয়, এটা রিসিভ। আচ্ছা, 9 কি হবে বলেন তো? 9 ভাই একটু ঝামেলায় পড়ছি। এটা কি বি অথবা বিরই কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, আমরা দেখি। Therefore, you will want to start thinking and acting as if you You have had already arrived. If you had already, if you If you had. had, আচ্ছা আচ্ছা। if you had। আচ্ছা ভাই, এখানে যেটা হ্যাড হলো যে তাহলে সামনে তো আমার ইয়ে ছিল, ফিউচার ছিল, তারপরে আবার আচ্ছা অ্যাজ ইফ এর পরে সবসময় কি পাস্ট বসে এই কারণে নাকি? না না ভাই, as you have না, জিনিসটা হচ্ছে কি, you will want to start thinking, therefore you will want to start thinking and acting as you had already arrived। দেন অলরেডি অ্যারাইভড বলছে না, হ্যাঁ, অলরেডি অ্যারাইভড তার মানে কি, যে এই জিনিসটা তো আগে বোঝাচ্ছে, তাই না? অ্যাজ ইউ হ্যাভ অলরেডি অ্যারাইভড বলাচ্ছে, ইউ উইল ওয়ান্ট টু। আচ্ছা, আমি আরেকবার একটু চিন্তা করি, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, এটা একটু কনফিউজিং, আমি আরেকটা বার একটু চিন্তা করে দেখি। therefore you will want to start thinking and acting as you have already arrived। you will want to start thinking and acting। আচ্ছা ভাই, এখানে মনে হয় নো ইররই হবে, হ্যাঁ, কারণ কি আমি আপনাকে বলি, as you have না, অলরেডি অ্যারাইভডটা তো আসলে পার্টিসিপল জি ফর্ম ভাই। আসছে, পার্টিসিপল ফর্ম আসছে, ঠিক আছে? এটা পার্টিসিপল ফর্ম, আমি এটা পাস্ট মনে করতেছিলাম, পার্টিসিপল ফর্ম। যেহেতু ইউ উইল ওয়ান্ট টু স্টার্ট থিংকিং এন্ড অ্যাক্টিং, হ্যাঁ, মানে তুমি ফিউচারে তখন চিন্তা করবো যে তুমি অলরেডি এখানে গোলে পৌঁছায় গেছো, তো ওইটা প্রেজেন্টে বোঝাচ্ছে, এই পার্টটা বোঝাচ্ছে তখনকার সময় প্রেজেন্ট, আর এটা হচ্ছে গিয়ে ফিউচার, তো এটা হচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যারাইভড এট ইওর বিগ গোল, সেটা নো ইরর, এটা হচ্ছে নো ইরর। ওকে, জি ভাই। আর 10-এর বি। 10 হচ্ছে had I known his true বি intentions, বাংলাদেশ। I would had না, I would have হবে। 10-এর বি, I would have never allowed him to come। ওকে, শাহরিয়ার নাফিস ভাই কিছু বলবেন? বলেন। জি ভাই, আমার 9 নম্বর নিয়ে কোশ্চেন ছিল ভাই, ওখানে অ্যাজ ইফ আছে, তো অ্যাজ ইফ এর জন্য তো ভাইয়া এই পাশে যে প্রেজেন্ট থাকলো ওই পাশে ক্লজটা তো চেঞ্জ হয়ে পাস্ট হয়, আমরা এই নিয়মটা তো জানতাম না। না না না, এখানে যেটা হয়েছে ভাইয়া দেখেন, জিনিসটা কি, ইউ উইল ওয়ান্ট টু স্টার্ট থিংকিং এন্ড অ্যাক্টিং না, এই পার্টটা তো ফিউচারের কথা বলতেছে, ইউ উইল ওয়ান্ট টু স্টার্ট থিংকিং এন্ড অ্যাক্টিং। আমি যদি ফিউচারের কথাও বলি, আপনি যদি ক্লজ 1 সরি কন্ডিশনাল 1 এর কথাও চিন্তা করেন, ওখানে কি ছিল যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, মানে কি তোমার প্রেজেন্টের সাথে ফিউচার হয়েছে, কিন্তু এখানে যেহেতু ফিউচারের কথাটা বলছে, এজন্য এই পার্টটা হয়ে গেছে কি প্রেজেন্টে হয়েছে, as you have already arrived, as ভাই you আমি have। একটা এক্সাম্পল হি টকস অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর, মানে এই যে এখানে দেখেন ওখানে ওয়ার হয়ে গেল, মানে অ্যাজ ইফ এর জন্য হি টকস অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর।
হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর। কিন্তু এখানে কিন্তু একটা কাহিনী আছে ভাই, এটা কিন্তু আনরিয়েল কন্ডিশন, এটা জি। কিন্তু আনরিয়েল কন্ডিশন। যেমন দেখেন, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পুর, এই আই উড হেল্প দ্য পুর এটা কি প্রেজেন্টে নাকি পাস্টে বলেন তো? ইফ আই ওয়ার আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশন না তো, অ্যাজ এই কথাটাই তো, অ্যাজ ইফ হি টক্স, জিনিসটা যখন টক্স বলতেছে তার মানে কিন্তু সে কিন্তু আসলে ডাক্তার না, কিন্তু সে এভাবে কথা বলে, তাই না? তো জি আপনি জি যদি চিন্তা করেন, সাপোজ মনে করেন ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দা পুর, এই পরের পার্টটা কিন্তু আসলে প্রেজেন্টেই আছে, প্রেজেন্ট সিম্পলেই আছে। হ্যাঁ, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পুর, সেম টু সেম কিন্তু এখানে একই জিনিস হয়েছে। আমাদের কি ছিল, আপনি যেটা বলছেন হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ডক্টর, তাই না? এই যে অ্যাজ জি ইফ হি ওয়ার এ ডক্টর, এই ইফটা কিন্তু আগে যদি নিয়ে আসতাম ইফ হি ওয়ার ডক্টর, তাহলে কিন্তু জিনিসটা উল্টা পাল্টা হয়ে যেত। এই ইফ হি ওয়ার এ ডক্টরের কারণে এই জিনিসটা কিন্তু হি টক্স প্রেজেন্ট সিম্পলে আছে, যেটা আনরিয়েল। সেম টু কিন্তু এটাও কিন্তু আনরিয়েলি, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পুর, এটা কিন্তু আনরিয়েল, এটা কিন্তু কখনো পসিবল না, আমি রিচও না, আমি হেল্প করতেও পারবো না। সেম টু সেম এখানে একই কন্ডিশনটা হয়েছে, যে ইউ উইল ওয়ান্ট টু স্টার্ট থিংকিং দ্যাট অ্যাজ ইউ হ্যাভ অলরেডি অ্যারাইভড এট ইউর বিগ গোল, মানে কি তুমি বিগ গোলে পৌঁছে গেছো, তখন তুমি চিন্তা করবা যে তুমি থিংকিং এন্ড অ্যাক্টিংটা শুরু করবা। বুঝা গেছে? ওকে ভাই, অ্যাজ থ্যাংক ইফ ইউ। এর কারণে আসলে কিন্তু খুব একটা ঝামেলা হচ্ছে না, এটা কিন্তু ইফ ক্লজের মধ্যে আসলে পড়তেছে। ওকে জি ভাই, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ ভাই। ওকে ওকে আচ্ছা, এরপরে দেখি আমরা 10 নম্বর লেকচার 7 আমাদের মোটামুটি শেষ। এরপর দেখি আমাদের কি আছে। মোহাম্মদ ওয়েদ বলছে হেড হবে না ভাই, আমি ফার্স্ট আসলে অ্যাচিভটাকে অ্যারাইভটাকে পাস্ট মনে করে বলছিলাম, বাট এটা হলে প্রেজেন্টেই হবে। ওকে আচ্ছা, টপ শেয়ার। ওকে, এবার দেখি আমাদের লেকচার 8 এ কি আছে। লেকচার 8, আচ্ছা আপনাদের আজকে একটা ছোট্ট একটা এক্সাম হবে, সেটা হচ্ছে গিয়ে লেকচার 7 আমরা যতটুকু পড়ছি সেটার উপরে আপনাদের একটা ছোট একটা টপিকের উপর একটা 10 মিনিটের এক্সাম আছে, 4:45-এ বা 4:40-এ নিব। আর এখানে হচ্ছে প্যারালালিজম নিয়ে আমরা একটু কথা বলি। আমরা আজকে অত বেশি আগাবো না, জাস্ট বলি লেকচার 8-এ প্যারালালিজমটা হচ্ছে গিয়ে কি, যে আপনি যখন কোনো একটা সেন্টেন্স মেক করবেন, সেন্টেন্সের যতগুলো ওয়ার্ড ইউজ করতেছেন, যদি আপনি অ্যাডজেক্টিভ দুটো ইউজ করেন, থার্ড ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। যদি আপনি 2-3টা ভার্ব ইউজ করেন কোনো কিছু ডিসক্রাইব করার জন্য, থার্ড ওয়ার্ডটাও ভার্ব ইউজ করতে হবে। কিন্তু কখন ইউজ করব, কিভাবে ইউজ করব, এটার জন্য আপনার আসলে কিছু ওয়ার্ড আছে। যেমন কি কি দেখেন, and, but, or, nor, yet, either or, not only but also, then or as, এই যে ওয়ার্ডগুলো বললাম, and, but, or, nor, yet, either or, not only but also, neither nor, then or as, এই ওয়ার্ডগুলো আপনার খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো মাঝখানে ইউজ হয়, তাহলে অবশ্যই অবশ্যই দুই পাশে আপনারা ওয়ার্ডের স্ট্রাকচার সেম রাখতে হবে। আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, ধরেন he is not only smart but also clever. Okay, he is not only smart but also clever. এখানে খেয়াল করেন, নট অনলির পর আমি একটা কি আনছি, স্মার্ট। স্মার্ট মানে কি, অ্যাডজেক্টিভ। আর বাট অলসো কি বলছি, ক্লেভার, এটা একটা অ্যাডজেক্টিভ। সো দুই পাশে দেখেন, নট অনলির পরেও একটা অ্যাডজেক্টিভ আসছে, বাট অলসোর পরেও একটা অ্যাডজেক্টিভ আসছে। এখন কথা হচ্ছে যে আমার প্যারালেলিজমটা নষ্ট হয় কখন, যদি আমি এভাবে লিখতাম, হি ইজ নট অনলি স্মার্ট
but also look clever. সাপোজ আমি এটা লিখলাম, দেখেন এটার মধ্যে কি প্যারালালিজম হয়েছে বলেন তো? এটার মধ্যে কি প্যারালালিজমটা কি নষ্ট হয়েছে নাকি ঠিক আছে? কে বলতে পারবেন? ঠিক নাই ভাই। ঠিক নাই, তাই না? কারণ কি আমি এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি, কিন্তু বাট অলসো পরে আমি এখানে আবার একটা ভার্ব আনছি, যেটা আসলে প্যারালালিজমটাকে নষ্ট করে দিচ্ছে। সো আমার এখানে লুকসটা বাদ যাবে, শুধু ক্লেভারটাই থাকবে। এটাই হচ্ছে প্যারালালিজমের মেইন রুল, প্যারালালিজমের মেইন রুল। তো প্যারালালিজমটার বেসিক হচ্ছে এটাই যে এই টাইপের ওয়ার্ড গুলা যখন থাকবে and but or nor yet, correlative conjunction either or, not only but also, neither nor, then এবং or as, এই টাইপের ওয়ার্ড গুলো যখন থাকবে তখন অবশ্যই আমার দেখতে হবে যে কি কি টাইপের ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ গুলো চিনে চিনে আমাকে প্যারালালিজম মেইনটেইন করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারালালিজমের একদম বেসিক রুল। যেমন দেখেন আমি যদি এখানে কয়েকটা এক্সাম্পল দেখি, একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন ফার্স্ট এক্সাম্পলটি কি দিছে, a good night's sleep not only gives your body a chance to rest but also energizing you for the following day। বলেন তো এটা কি হইছে প্যারালালিজম নাকি হয় নাই? বলেন তো। না ভাইয়া, হয়নি ভাইয়া। প্যারালাল পার্টটা কিন্তু দেখবেন না, not only gives your body a chance to rest but also gives you but also energizes you। কারণ কি দেখেন এই যে একটা অনলি ভার্ব একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। gives আসছে, তো আমার এখানে অলসো পরে একটা ভার্ব আনতে হবে, তাই না? সো দেখেন not only gives your body a chance to rest but also energizes you for the following day। সো প্যারালালিজমটা আমার মাথায় রাখতে হবে। এটা খেয়াল করেন, my mother could not persuade me that giving is as much a joy as to receive। দেখেন giving is as much a joy, এই গিভিংটার সাথে আমার রিসিভের তুলনা হচ্ছে। এখানে বলছে কি গিভিং, তাহলে কি রিসিভ হবে? না, এটা হবে রিসিভিং। গিভিং এর সাথে রিসিভিং, গিভিং ইজ অ্যাজ মাচ আ জয়, এই যে অ্যাজ এবং অ্যাজ এর পরে দুইটার পার্ট সেম হইতে হবে। সো মোটামুটি এগুলো আপনারা দেখলেই পারবেন। জাস্ট আমরা এই স্কিল বিল্ডারটা করব, স্কিল বিল্ডারটা করে আপনাদের ক্লাস আজকে শেষ। বলেন একের অ্যান্সার কি হবে? ডিটেইলি। হ্যাঁ না ভাইয়া, এটা তো ঠিক আছে। এক মিনিট, ঠিক আছে না ভাইয়া, নাকি? ভাইয়া সবগুলো অ্যাডভার্ব হইতে হবে ভাইয়া, কুইকলি অ্যাকুরেটলি। হ্যাঁ এন্ড ইন এ ডিটেইলড ম্যানার বলছে। এখন দেখেন ডিটেইলডলি কি কোনো ওয়ার্ড আছে? না ভাইয়া, ডিটেইল তো হয় না। ডিটেইলডলি ভাই, কি কোনো in ওয়ার্ড details। আছে? ইন ডিটেইলস আমি বলতে পারবো না, কারণ কি আমার এখানে অ্যাডভার্ব আনতে হবে। খেয়াল করেন, asked to write his report quickly accurately, পরে আমার একটা ly যুক্ত বা একটা অ্যাডভার্ব আনতে হবে না? ইন এ ডিটেইলড ম্যানার বললে তো আর অ্যাডভার্ব থাকতেছে না, তাই না? মানে তাহলে ব্রডলি বলেন তাহলে কি ব্রডলি তাহলে এটা আমি দিব কি বলতে মানে পারি যে অন্য ওয়ার্ড? ব্রডলি দিতে পারেন, হ্যাঁ ব্রডলি দিতে পারেন, বা বলতে পারেন যে কমপ্লিটলি বা থরোলি, ঠিক আছে, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারেন। বাট এই পার্টটা আসলে ভুল। ওকে, এই জিনিসটা ধরতে পারলেই হয়েছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, 2 নাম্বারটা কি হবে বলেন তো? ভাইয়া সবগুলোই ভার্ব হবে, ওয়েটেড, কমপ্লিটেড, এরপরে এন্ড এর পর একটা ভার্ব হবে। আচ্ছা, the teacher said that he was a poor student because he waited until the last minute to study for the exam. He waited, তারপর কি completed, and his motivation was low। এটা কি ঠিক আছে? এই যে ভার্ব আনতে হবে একটা, সবগুলা ভার্ব। তাহলে কি হবে? he was demotivated, completed and demotivated, right, demotivated। আচ্ছা, 3 নাম্বারটা কি হবে বলেন তো? although we were sitting at the front, the baseball game was as exciting to us to the people sitting in home plate। বলেন অ্যাজ এর পরেই সিটিং আসবে, দা পিপল এখানে একটা অ্যাবসার্ড পজিশনে আছে না, দা পিপল মানে
the baseball game was as exciting to us. চিন্তা করে দেখেন। ভাই ঠিক আছে এটা, এক্সাইটিং টু আস টু পিপল, ঠিক আছে ভাই, হুম এটা তো ঠিক আছে। আমাদের Correct. কাছেও টু, আবার হচ্ছিল পিপলের কাছেও টু, টু আস টু পিপল, টু দেম, এরকম করে হবে। Although we were sitting at the front, the baseball game was as exciting to us. To us as এক্সাইটিং the টু অ্যাজ টু দ্য পিপল, as to the people. Very good. As exciting to us as to the people. দুইটা As টু। as to the people sitting in home plate. Very good. As to the people. কারণ কি দেখেন এখানে কিন্তু exciting to আচ্ছা us. ভাই এটা যদি লিখি as exciting as the people sitting in home plate, And as the baseball game was exciting. কাদের জন্য exciting সেটা তো বলতে হবে, তাহলে তো সেন্টেন্সে মিনিং আসে না। আচ্ছা ওকে। Was exciting to us as to the people sitting in home plate. 4 নাম্বারটা কি হবে বলেন তো? Many people choose to seek employment in the rural rather than to face low salaries in the city. এটা কি ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, to seek, to face, correct. Many people choose to seek than to face. To Yes, seek, correct. to face. তো এটা কারেক্ট। 5 নাম্বারটা সবগুলো অ্যাডজেক্টিভ হইতে হবে, আনটিডিএ, ডিসএগ্রিয়েবল এন্ড সামথিং একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। uninterested and uninterested to make new friends. And uninterested to make new friends. তো প্যারালেলিজমটা বুঝা গেছে না? ইজি না জিনিসটা? তুলনামূলক ইজি। তো এটা প্যারালেলিজম এতটুকু থাকুক আজকে। আচ্ছা এখানে কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা করে ফেলি, এটাই লাস্ট। আচ্ছা বলেন একের অ্যান্সার কি হবে? একটু দাঁড়ান, কয়টা আছে আমি দেখিনি। ভাই এসডব্লিউ দিয়ে দেন, নেক্সট দিন করে রাখবো না। আরে না মাত্র 4:30 বাজে, কিসের এসডব্লিউ তোর মা? এটা করেই তো শেষ, এটা শেষ লাস্ট। হ্যাঁ আচ্ছা বলেন হিজ অ্যাম্বিশন ওয়াজ নট অনলি টু স্টাডি বাট অলসো মাস্টারিং। এটা কি ঠিক আছে? না ভাইয়া, বাট অলসো টু মাস্টারি এরকম। বাট অলসো টু মাস্টার, তাই না? নট অনলি টু স্টাডি বাট অলসো টু মাস্টার, তাহলে একের ডি। ভেরি গুড। 2 নাম্বারটা কি হবে বলেন তো? হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল বাট অলসো, এটা হি হ্যাজ আসছে, এটা কি হি বাট হ্যাজ অলসো আসবে? পরেই একটা ভার্ব আসবে, শুধু escaped হবে। এটা বাদ escaped punishment. He has not only violated the law but also escaped the punishment. ঠিক আছে? আচ্ছা 3 নাম্বারটা কি হবে বলেন তো? এটা আমরা একবার করছি, আবার বলেন কি হবে? 3 এরটা কি হবে বলেন? ভাইয়া এটা তো পড়ছিলাম না একবার এটা। এটা আমরা একবার করছি, এজন্যই বললাম। The board reviewing the curriculum has found numerous courses that have become outdated and others that have become redundant. ঠিক আছে? আচ্ছা এরপরে কি আছে? সিড, 4 নাম্বারটা বলেন তো? সাকসিড হবে। এটা কি হবে? কি সাকসেস হবে? সাকসিড। strive and fail than to succeed, মানে বারবার আনতে হবে। ঠিক আছে? succeed। 5 নাম্বারটা কি হবে বলেন তো? 5 নাম্বারটা ডি, ড্রাইভিং। ড্রাইভিং। ভেরি গুড। যে টিউটরিং, ওয়ার্কিং অর ড্রাইভিং মিশুকস। ওকে, সো প্যারালেলিজম মোটামুটি আমাদের ক্লিয়ার। তো নেক্সট ক্লাসে আমরা বাকিটা দেখবো। এখন আপনাদের ছোট্ট একটা 10 মিনিটের এক্সাম হবে এই যে এটার উপর। হ্যাঁ, এই যে মিনি টেস্ট অন লেকচার 7 আপনারা থাকেন, আপনাদের গ্রুপেই আপনাদের লিংকটা দিয়ে দিব। ঠিক আছে? গ্রুপে আপনাদের লিংকটা দিয়ে দিবে, করে ফেলবেন। ওকে, তো আজকে আমার কাছ থেকে বিদায়, আল্লাহ হাফেজ। তো আপনাদের এখন লিংক দিয়ে দিবে। আমি একটু জিজ্ঞাসা করি তাজুল ভাই আছে কিনা। তাজুল ভাই কি আছেন? অবশ্যই। ও অবশ্যই না। আচ্ছা তাহলে যে লিংকটা দিয়ে দেন, ওরা এক্সামটা দিয়ে দেন। হ্যাঁ, আমি তাহলে 4টা, আচ্ছা একটু টাইম দেই, 5টার সময় আমি লিংকটা দিচ্ছি আর কি। ঠিক আছে? 5টা মানে এখনো সবাই তো আর ক্লাসে নাই, অনেকে তো পরীক্ষা দেয়, ক্লাসে থাকে না। না 20 জন আছে ইয়াতে ক্লাসে, দিয়ে দেন। যারা এতক্ষণ ক্লাস করছে এখনই দিয়ে দেন। দেওয়া যাবে না লিংকটা এখন? দাও যাবে, এটা সমস্যা নেই। জি ভাই, এখনই দিই, আচ্ছা পরে ঠিক আছে। আবার বের হয়ে গেলে আবার ঢোকা কষ্ট। আচ্ছা ওকে, এখানে শেষ করে দিচ্ছি, আমি গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। Okay. আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিচ্ছে।
আপনারা এই গ্রুপের লিংকটা নিয়ে করে ফেলেন, ঠিক আছে? চ্যাটের মধ্যে লিখে দিচ্ছি। প্রাইভেটলি কেন হচ্ছে অল? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট উইক আবার ইনশাআল্লাহ যদি ক্লাস হয় তাহলে দেখা হবে। টিল দেন নেক্সট উইকে ঈদ। ঈদ মোবারক, স্টে সেফ, সাবধানে গরু টরু কোরবানি দেন, সাবধানে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক ভাইয়া। ঈদ মোবারক আপু।